আজকের তৃতীয় ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা আজকে একেবারে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলি নিয়ে কথা বলবো। আমরা অ্যাজাম্পশন বেসড কিছু ডাটা এখানে আমরা এন্ট্রি দেয়া আছে, আমাদের এন্ট্রি দেয়া আছে, সেগুলো ধরে আমরা এর পরবর্তী ধাপগুলি সাজাবো, যেমন লেজার, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের যে সমস্ত ফাইন্যান্সিয়াল পজিশন গুলো আছে সেগুলি দেখবো। শুরুতে আমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে হেড অফ এক্সপেন্ডিচার এবং হেড অফ অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট বা বাড়ে, এবং হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। আবার হেড অফ লায়াবিলিটিস পাবলিক ক্যাপিটাল, হেড অফ ইনকাম বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। দেখেন এই যে মানে এই দুটো বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অ্যাসেট, কোনটা এক্সপেন্ডিচার, কোনটা লায়াবিলিটিস, কোনটা ইনকাম। এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এর আগে অ্যাসেট সম্পর্কে একটু বলবো, এক্সপেন্ডিচার সম্পর্কে বলবো। অ্যাসেট হচ্ছে কি, যেটা দিয়ে আমরা দীর্ঘমেয়াদী উপযোগ আমরা পাই, তাই না? যেটা ধরেন মিনিমাম 1 বছরের বেশি আমরা সেটা থেকে সাপোর্ট পাবো, সেটাকেই আমরা অ্যাসেট বলি। হ্যাঁ, ধরেন একটা প্রিন্টার, সেটা কি 1 বছরের বেশি যায় না? আসবাবপত্র বা একটা স্টিলের আলমারি, সেটা কি সেটার পিছনে যে ব্যয়টা হবে সেটা কি স্বল্প সময়েই সেটা নিঃশেষ হয়ে যাবে? এটার উপযোগ হবে না। ঠিক আছে, এক্সপেন্ডিচারটা হচ্ছে ধরেন আপনি খরচ করলেন, এই খরচের বিপরীতে যে বিষয়টা আপনি পেলেন সেটা অল্প সময়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, যেমন কলম কিনলেন, কলমটা আপনি হয়তো কিছুদিনের মধ্যে সেটা কালি ফুরিয়ে যাবে, এটার উপযোগ শেষ হয়ে যাবে। আপনি কাগজ কিনলেন, স্বল্প সময়ে সেটার উপযোগ শেষ হয়ে যাবে। এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, স্বল্প সময়ে সেটার উপযোগ শেষ হয়ে যাবে। এই যে স্বল্প সময়ে উপযোগ শেষ হয়ে যাওয়া, সেগুলোই হচ্ছে কি এক্সপেন্ডিচার। ক্লিয়ার? স্বল্প সময়ে যেটার উপযোগ বা এটার ক্ষমতা বা এটার উপকারিতা যদি শেষ হয়ে যায় তাহলে সেটাকে আমরা এক্সপেন্ডিচার বলি। আর যেমন প্ল্যান্ট এন্ড মেশিনারি, আপনি জায়গা ক্রয় করলেন, বিল্ডিং ক্রয় করলেন, হ্যাঁ, তারপরে কোনো ইকুইপমেন্ট ক্রয় করলেন, সেগুলি কি অল্প সময়ে সেটার উপযোগ শেষ হয়ে যাবে? একটু রেসপন্স আছে আপনাদের? জি না। আচ্ছা, সাউন্ড কি ভালো শোনা যাচ্ছে নাকি কম শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আরেকটা একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে খরচ। খরচের সংজ্ঞাটা আমরা এইভাবে বলি। আর অ্যাসেটের পিছনে যে টাকাটা আমরা দিই সেটাকে আমরা ব্যয় বলি। হ্যাঁ, অ্যাসেট অর্জন হয়, সেখানেও আপনাকে ব্যয় করতে হয়। ঠিক আছে। আর লায়াবিলিটিস কোনটা? যেটা দায় তৈরি করে, দায়। অর্থাৎ আপনার কাছে কেউ পাবে। আপনি কে এখানে? যখন আপনি প্রতিষ্ঠানের হিসাব করবেন তখন আপনি কে? প্রতিষ্ঠান। আপনি প্রতিষ্ঠানের হয়ে কিন্তু কাজ করবেন। ঠিক আছে। আর ইনকাম হচ্ছে যেটা আয় হয় বা অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে আমরা যে লাভ অর্জন করি সেগুলো হচ্ছে ইনকাম। তো এতটুকু আপাতত আমাদের মনে রাখলে চলবে। এখন আমরা দেখেন এখানে ডাটা দেয়া আছে, আমরা একটা একটা করে আলোচনা করি। ব্যবসার শুরুতেই যে বিষয়টা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বিভিন্ন ভাবে আপনি ব্যবসায় যোগান দিতে পারেন। আর কি কি ভাবে, মালিক পক্ষ ছাড়া আর কি কি ভাবে ব্যবসার ক্যাপিটাল আপনি যোগান দিতে পারেন বলেন তো দেখি? নগদ টাকা আনতে পারি, অ্যাসেট আনতে পারি, তারপর লোন আনতে পারি। অর্থাৎ বিভিন্ন ভাবেই আমরা সেটার যোগান দিতে পারি। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি ব্যাংকের ব্যাংক অথবা কেশ, যেভাবে চিন্তা করেন, আমরা মালিক পক্ষ ক্যাপিটালের যোগান দিয়েছে 10 লাখ। তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসলো, সম্পদ বৃদ্ধি পেল না, আর দায় বেড়ে গেল। আপনি যেভাবেই সাজান, উপরে নিচে যেভাবেই লেখেন, অসুবিধা নাই। ডেবিটটা উপরে লিখতে পারেন, ক্রেডিটটা উপরে লিখতে পারেন, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে দুইটা দিক সমান হতে হবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দুইটা দিক সমান হবে। আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ ব্যবসায় নগদ টাকা আসলো, তাই সেটা ডেবিট, এবং দায় বৃদ্ধি পেল। কার দায়? ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেল, সেটার জন্য এটা হচ্ছে ক্রেডিট। এই যে জার্নাল, আমি একেবারে জার্নালের কথা বলছি।
আচ্ছা, আর কি হয়? ডেকোরেশন করবেন একটা ব্যবসা নিয়ে, অবশ্যই ডেকোরেশন হচ্ছে এক্সপেন্সেস ডেবিট। তাহলে কি ডেকোরেশন করলে ক্যাশ টাকা চলে যায়, ক্যাশ টাকা ক্রেডিট, সম্পদ কমে গেল। আচ্ছা, তারপরে ফার্নিচার হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। ট্রেড লাইসেন্স সেটাও একটা এক্সপেন্সেস, বৃদ্ধি পেলে ডেবিট, ক্যাশ এন্ড ব্যাংক ক্রেডিট। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ব্যবসা দিয়েছেন, সেটা যদি ইনভেন্টরি থাকে, মালামাল ক্রয় করতে হয়, তাহলে ইনভেন্টরি হিসাব ডেবিট। ইনভেন্টরি যদি কিছু নগদে কিছু বাকি থাকে তাহলে কি হচ্ছে জার্নালটা? ইনভেন্টরি অর্থাৎ অ্যাসেট আসলো, হ্যাঁ, বা ব্যয় হলো, যেভাবেই চিন্তা করেন, ডেবিট। ক্যাশ যতটুকু নগদে আপনি দিয়েছেন সেটা ক্রেডিট, আর বাকিটা কি দায় যদি বৃদ্ধি পায় অর্থাৎ তৃতীয় পক্ষ আপনার নিকট পাবে, তাহলে সেটা কি ক্রেডিট। তৃতীয় পক্ষ যদি আপনার নিকট পায় তাহলে সেটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, দেখেন যারা একেবারেই নন কমার্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এটা একটা চিন্তার বিষয়। আপনি মালামাল ক্রয় করেছেন, আপনার সম্পদ বেড়েছে, হ্যাঁ, ইনভেন্টরি বেড়েছে, সেটার জন্য ডেবিট। আপনি ক্যাশ টাকা দিলেন কিছু, তাহলে নগদ টাকা চলে গেল, সম্পদ হ্রাস পেল, ক্রেডিট। অন্যদিকে দায় বৃদ্ধি পেল, সেটার জন্য ক্রেডিট। পক্ষান্তরে আপনি যদি সেলস করেন, সেলস হচ্ছে আয়, সেলস করলে আয় বাড়ে, আয় ক্রেডিট। যদি নগদে সেলস করেন তাহলে নগদান ক্রেডিট, ডেবিট, যেহেতু নগদ টাকা আসে। আর যদি বাকি থাকে তাহলে হচ্ছে সেটাও ডেবিট। বাকি থাকা মানে কি? এটা সম্পদ, এটা আপনার জন্য সম্পদ। আপনি যদি কারো কাছে পান, সেটা আপনার জন্য কি বলেন? আপনি বলতে আপনার প্রতিষ্ঠান যদি কারো কাছে পায় তাহলে সেটা আপনার জন্য সম্পদ। আচ্ছা, তারপরে আসেন, এখন দেখেন এই যে ইন্টার ট্রানজেকশন, এখানে ছিল পেয়েবল, দেখেন 1.5 লাখ। এখন দেখা যাচ্ছে এটা ছিল দায়। এই দায় থেকে যদি আপনি কিছু টাকা ফেরত পান তাহলে কি এই পেয়েবল কমে যাবে না? দায়টা কমে যাবে না? দায় যদি কমে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট জানি, দায় যদি কমে তাহলে ডেবিট। এই যে দেখেন, দায় ডেবিট। কিভাবে দায়টা পেলেন? দায়টা কমলো কি করে? আপনি নিশ্চয়ই পেমেন্ট করেছেন, সেটার জন্য দায়টা কমেছে। এই যে পেমেন্ট ক্রেডিট। তারপর আবার এই যে সেলস রিসিভেবল ছিল আপনার সম্পদ, সেখান থেকে দেখা গেল আপনাকে কিছু টাকা পেমেন্ট করেছে। পেমেন্ট যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা ডেবিট। আবার যে দেনাদার ছিল, বাংলায় আমরা দেনাদার বলি বা রিসিভেবল বলি, হ্যাঁ, বা ডেটর বলি, যেটাই বলি, সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে, সেটার জন্য ক্রেডিট হয়ে যাচ্ছে। এগুলি তো আপনারা পেয়েছেন নাকি? এই শীটগুলি তো পেয়েছেন? হ্যাঁ, অ্যাক্সেস দেওয়া হয়েছে আজকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে খরচ, রেন্ট, তো যথারীতি খরচ ডেবিট, হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট। যে কোনো ধরনের খরচ, যেমন ওয়াইজেস ডেবিট, তাহলে ব্যাংক ক্রেডিট। যদি কোনোটা বকেয়া থাকে তাহলে বকেয়া হয়ে যাচ্ছে ক্রেডিট। অর্থাৎ এইটাই ঘুরে ফিরে এই সূত্রটার অ্যাপ্লাই, এই যে গোল্ডেন রুলস, এইটার অ্যাপ্লাই হতো। শুধু আপনাকে চিনতে হচ্ছে এটা সম্পদ কিনা, সেটা আয় কিনা, সেটা দায় কিনা, সেটা খরচ কিনা। এই 4টা জিনিস আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এই এতটুকু কাজ। তারপর যথারীতি যার যার জায়গায় বসে যাবে। তারপরে স্যালারি, যে বকেয়া ছিল, ক্রেডিট। স্যালারি অনেক সময় বকেয়া থাকে। আবার যদি আপনি কোনো কিছু বিক্রি করে আয় করেন, যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে ক্রেডিট। আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, দেখেন কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা টেকনিক্যাল এন্ট্রি। সিজিএস, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর হচ্ছে ইনভেন্টরি, এইটার একটা ফ্যাক্টর আছে, এটা আমাদের কাজে লাগবে। আমরা যখন মালামাল ক্রয় করেছিলাম, দেখেন এই যে পার্চেজ ইনভেন্টরি, হ্যাঁ, 11টার মধ্যে যে কোনো সময় একটু 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 মিনিমাইজ করে রাখেন আর মিউট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা, হুম।
এই দেখেন পারচেজ ইনভেন্টরি আমরা ক্রয় করেছিলাম 5 লাখ টাকার প্রোডাক্ট, আমরা সেল করলাম কত? আচ্ছা আমি এই কথা বলছি। সেলস করলাম হ্যাঁ সকালে যে নামছিল 2,20,000। ঠিক সকালে আছে, যে নামছিল, পারচেজ সেটা ইনভেন্টরি আর আগে মানে একটা টাইম থাকে, সেই টাইমে আগে বলেছে সেটা আমি খান, দেখা হয় 12 আগে খান। কস্ট অফ গুডস সোল্ডের বাংলাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমরা যে মালটা সেল করেছি, আয় হয়েছে, তার মানে আমাদের ইনভেন্টরি থেকে তো কিছু মাল কমেছে, তাই না? সেটার ক্রয় মূল্যে কতটুকু কমলো সেটাই হিসেব করে সেখানে এন্ট্রিটা দিতে হয়। এটার পুরো ব্যাখ্যাটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তারপর হচ্ছে যথারীতি ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, সেটা হচ্ছে আমরা একটা সঞ্চিত তহবিল করে ডিপ্রিসিয়েশনটাকে পরে কভার করার জন্য জাস্ট একটা কনসেপ্টটা নেই, তারপরে আমরা আরো ডিটেইল কথা বলবো। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ডের যে কথাটা বলছিলাম আমি, সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, আমি একটা বিষয় একটু চেক করছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে লেজার, এই লেজার থেকে আমাদের শিফট করতে হবে হচ্ছে কোথায়? এই লেজার থেকে জার্নাল থেকে, এটা হচ্ছে মানে এটা ধরেন প্রত্যেকটা ভাউচার, এটা কিন্তু এক একটা ভাউচার, ধরেন এটা এক একটা ভাউচার। এই ভাউচার থেকে আমাদের শিফট করতে হয় কোথায়? ক্যাশ বুকে। ক্যাশ বুক থেকে লেজারে। ক্যাশ বুক কোনটা? দেখেন এই যে ক্যাশ বুক, ক্যাশ অর ব্যাংক বুক। আমি ক্যাশ বুকে যাচ্ছি। হ্যাঁ,
দেখেন এই যে আমরা জার্নাল থেকে কি করে ক্যাশ বুকে শিফট করতে হয়। আচ্ছা এখানে ক্যাশ কোন দিকে আছে বলেন তো? ক্যাশ ডেবিট দিকে আছে, একটু একটু শেয়ার করবেন, ঠিক আছে? এই ক্যাশ ডেবিট দিকে আছে, ঠিক আছে? অর্থাৎ প্রতিষ্ঠানে ক্যাশ ফ্লো হলো, তাই তো? নগদ প্রবাহ আসলো, তার মানে ক্যাশ আমি ডেবিট দিকে কি লিখবো? 10 লাখ। দেখেন ক্যাশ বুকটা আমি করে দেখাই। হ্যাঁ, এই যে ক্যাশ আসলো হচ্ছে 10 লাখ, মানে ওপেনিং ব্যালেন্স নীল ছিল, আসলো কত? 10 লাখ। আচ্ছা এখন পার্টিকুলারসে কি নামটা হবে বলেন তো? পার্টিকুলারসে কি নাম হবে? বিপরীত নামটা হবে ক্যাপিটাল। বিপরীত, ক্যাপিটাল। এই যে বলছিলাম ক্যাশ আসলো, ক্যাশ ফ্লো হলো, মানে ক্যাশ ডেবিট, এটা হচ্ছে, এটাও একটা খতিয়ান, ক্যাশ বুক ডেবিট, কিন্তু পার্টিকুলারসে হচ্ছে বিপরীত নামটা। অর্থাৎ মানে ক্যাশ বুক দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার ক্যাশে 10 লক্ষ টাকা আছে, এটা হচ্ছে ক্যাশ বুক, ঠিক আছে? এইভাবে আমরা টোটাল শুধু ক্যাশ রিলেটেড ট্রানজাকশন গুলো আমরা এখানে শিফট করতে পারবো। আমি এটাকে একেবারে এতে নিয়ে যাচ্ছি, দাঁড়ান, এটাকে এখানে নিয়ে আসলাম। হুম। আচ্ছা পরে, আচ্ছা তারিখটা দেই তাহলে, তারিখ যদি থাকে। আচ্ছা আমরা এখানে তারিখ হয়তো দেই নাই। হ্যাঁ, এটা এটা তারিখের প্রয়োজন নাই, ঠিক আছে? জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, এটা 1 ছিল, এই আসলো। আচ্ছা তারপরে যাই, এই যে ক্যাশ বুক, জার্নাল। আচ্ছা এই এন্ট্রি শেষ। আচ্ছা এখন যদি আমি এইটাকে ধরে, এটা কোথায় যাবে? ক্যাপিটালটা কোথায় যাবে বলেন তো? ক্যাপিটালটা কোথায় এন্ট্রি হবে? ওনার সিকিউরিটিতে। ক্যাপিটালটা লেজারে পাঠাবেন না? ক্যাশ বুকে গেল, ক্যাশ চলে গেল ক্যাশ বুকও, ক্যাপিটালটা আপনি লেজারে পাঠাবেন না? এখানে শিরোনাম থাকবে না ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, লেজারে ক্যাপিটাল কত আসলো এখানে আসবে। তারপরে অনার সিকিউরিটি যখন আমরা করব তখন সেটা হবে আলাদা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন গুলো যখন আমরা সাজাবো তখন সেটা সাজবে, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন এখানে ক্যাপিটাল চলে আসলো, তারপরে আসেন আবার ক্যাশ চলে গেল, ডেকোরেশন পারপাস ক্যাশ চলে গেল 50,000। আমি আবার ক্যাশ বুকে যাচ্ছি, এখন কোন দিকে হবে? ক্যাশ অথবা ব্যাংক? আপনি যে, আমি এটাকে অবলিক করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন কোন দিকে লিখবো বলেন তো? এই যে 2 এর ক্যাশ আছে ক্রেডিট দিকে, তার মানে আমি ক্যাশ বুকের ক্রেডিট দিকেই লিখবো নাকি? জি, ডেকোরেশন নামে বসবে ক্রেডিট পাশে। হ্যাঁ, ক্যাশ দিকের আমি ক্রেডিট পাশেই লিখলাম, এই যে দিলাম। আচ্ছা এখন পার্টিকুলারস কি হবে? বিপরীতটা, ডেকোরেশন। মানে অর্থাৎ কি পারপাস, অর্থাৎ পারপাসটা হচ্ছে, কারণ এখানে তো আমি এই টপে তো আমি শিরোনাম দিচ্ছি, এটা ক্যাশ, ক্যাশ ক্রেডিট, মানে ক্যাশ চলে যাচ্ছে, আমি তো শিরোনাম দিলামই। কি বাবদ গেল, কি পারপাস সেটা খরচ হলো, ডেকোরেশন। এই 10 লাখ টাকা কি পারপাস এলো? ক্যাপিটাল। আচ্ছা তারপরে কি? লেজারে কি যাবে? ডেকোরেশন, তাই তো? এই যে লেজারের শিরোনাম হয়ে গেল ডেকোরেশন, দেখেন আমি একটু হাইলাইট করে দিই, এই যে ডেকোরেশন, এই যে ক্যাপিটাল। ডেকোরেশন কি ছিল? এক্সপেন্সেস। এখানে ডেকোরেশন, ডেকোরেশন ডেবিট ছিল না ক্রেডিট ছিল? ডেবিট। ডেবিট ছিল। লেজারে কোন দিকে আছে? ডেবিট দিকে বাই ক্যাশ নামে, ঠিক আছে। বাই ক্যাশ নামে, দেখেন। জাস্ট একটু কনসেপ্টটাকে রিভিউ করা, কনসেপ্টটাকে ঝালিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আরো বড় পরিসরে আপনারা পাবেন। আমি জাস্ট এখন শুধু কনসেপ্টটাকে আপনাদের ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা পরে যাই, তাহলে এটা হয়ে গেল। পরে আসেন ফার্নিচার।
ফার্নিচার কিনতে ক্যাশ চলে গেল 10,000, ক্যাশ বুকের কোথায় যাবে বলেন? ক্রেডিট পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। ফার্নিচার নামে। ঠিক এইভাবে ক্যাশ বুকটা সাজাতে হবে, ঠিক আছে? আমি সাজিয়ে ফেলি, কয়েকটা এন্ট্রি তো শেষ করে দিই তারা। তারপরে হচ্ছে 5,000, ট্রেড লাইসেন্স, আবার ক্যাশ আসলো, তাই না? পরবর্তীতে ক্যাশ আসলো, ক্যাশ আসলে হবে ডেবিট। কি পারপাস আসলো? সেল পারপাস। কাকে দিলেন? অ্যাকাউন্ট পেয়েবল। আবার ক্যাশ আসলো সেলস রিসিভেবল থেকে। কি পারপাস গেল? ভাড়া। আচ্ছা, আর এন্ট্রি আছে। আবার ক্যাশ আসলো, সেলস অফ স্ক্র্যাপ, ক্যাশ বুক হয়ে গেল কিন্তু। আচ্ছা, বাকিগুলি কি আসবে বলেন? এই যে কস্ট অফ গুডস সোল্ড, ডেবিট, ইনভেন্টরি, ক্রেডিট, এইগুলি কি আসবে? ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এগুলি কি ক্যাশ বুকে আসবে? ক্যাশ বুকে আসবে না, কেন আসবে না? ক্যাশ ট্রানজাকশন না। ক্যাশ ট্রানজাকশন না। তার মানে আপনি অফিসে যে কাজটা শুরু করেন, কি করেন? একটা ট্রানজাকশন হয়, একটা বিল আসে, বিলটা আসার পরে আপনি কি করেন? সামারি করেন। বিলটা কি করে সামারি করেন? আমি এটার একটা নমুনা দেখাই, বিল কি করে সামারি করতে হয়। বিল সামারি, হ্যাঁ, দেখি আরো আছে কিনা।
বিল সামারি আছে তো। এটা শুধু একটা, আচ্ছা ধরলাম একটা। দেখেন এই যে বিল সামারি করেন আগে, তাই না? আগে কি করতে হবে? বিলটা সামারি করতে হবে। বিলের মধ্যে টোটাল বিল, ভ্যাট, হ্যাঁ, ট্যাক্স, এগুলি সব সব কয়টা সুন্দর করে প্রেজেন্ট করে সেগুলি সামারি করে নিতে হয়। দেখা গেল অনেকগুলি বিল মিলে একটা অ্যাকাউন্ট টাইটেল হতে পারে, পারে না? যেমন 3 দিনে আপনি স্টেশনারি ক্রয় করেছেন, তাহলে আপনি কি 3টা ভাউচার করবেন, না 3টা বিল একসাথে করে সামারি করে একটা ভাউচার করবেন? সামারি করে একটা ভাউচার করব। সামারি করে একটা ভাউচার করবেন, হ্যাঁ, এটাই আমি দেখছিলাম যে ঠিক আছে, সামারি করে একটা ভাউচার করতে হবে। ঠিক আছে, সামারি করে, যেমন এখানে কি আছে দেখি, দাঁড়ান, এটা খালি। সামারি করে একটা ভাউচার করবেন। এখন দেখেন এখানে আরো আরো এখানে অনেকগুলি ফ্যাক্টর আছে। দেখেন, ধরেন অর্গানাইজিং কস্ট 1500 টাকা। আচ্ছা, অর্গানাইজিং কস্ট 1500 টাকা, এখানে সে তো একাধিক কাগজ বা বিল দিতে পারে, পারে না? জি একাধিক বিল যদি কাগজ দেয়, তখন এখানে বিল নাম্বার লিখতে হবে, বিলের ক্রমিক নাম্বার দিতে হবে, যে কত থেকে কত। ধরেন আপনি 10টা বিল মিলে একটা সামারি করছেন, একটা ভাউচার হবে। তার মানে জি আপনার ওই বিলগুলির উপরে 1 2 3 4 এরকম নাম্বার থাকতে হবে। এবং অর্গানাইজিং কস্ট, ওই 10টা বিলের মধ্যে কত থেকে কত বিল অর্গানাইজিং কস্টের মধ্যে পড়ে সেটা মেনশন থাকতে হবে। ক্লিয়ার? এগুলি জি কিন্তু খুব, হ্যাঁ, খুব অর্গানাইজ হ্যাঁ স্যার, কাজের, কম হ্যাঁ। হয় স্যার, একই একই হেডের অনেক বিল থাকে আর কি। হ্যাঁ, তখন তো আপনি তখন নাম্বারিং কয়টা করে, জি জি কয়টা বিল মিলে 1500 টাকা হলো বা 5000 টাকা হলো, জি একটা জি। বিল যদি খুলে পড়ে যায়, আপনি কি করে সেটা জবাব দিবেন? হুম এরকম সামারি করে, এরকম একটা টপ শিট করতে হয়, বিলের টপ শিট বা সামারি করতে জি হয়। জি সামারি করে তারপর এভাবে বিলটা সাজাতে হয়। আপনারা যারা জানেন তাদের আবার এটা রিভাইজ হলো, যারা জানেন না তারা আপনারা চিন্তাটা নেন যে এইভাবে সাজাতে হয়। 10টা 20টা কাগজ আপনি কি করে এগুলিকে ক্রম করবেন, এরকম সামারি করে করে কাজ করতে হবে, যেন একটা বিল না হারায়। একটা বিল হারানো মানে হচ্ছে অ্যাকাউন্টস এর উপরে এর দায় বর্তায়। ঠিক আছে, সেটার জন্য আমি আবার ব্যাকে আসলাম। আচ্ছা, এখন আবার যাই, জার্নালে ছিলাম। স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারবো এই হ্যাঁ হ্যাঁ, বিষয়ে? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা স্যার, ধরেন আমাদের যে কস্টটা, যে খরচটা, আমরা ধরেন আমার ব্যাংকের মাধ্যমে আমি 1,00,000 টাকা তুললাম, একটা সাপোজ বললাম আর কি। হুম হুম। আমার অ্যাপ্রুভাল ধরেন 1,00,000 টাকা আছে তোলার। তো আমি তোলার পর যে খরচগুলো, ধরেন এই যে আপনি যে কস্ট কথা বললেন, খরচ বলে, সেই খরচগুলোকে আমি বিল সাজিয়ে এটা একটা ভাউচার রেডি করব, সেটা ধরেন খরচের জন্য আমি ডেবিট ভাউচার করলাম। হুম। তো ডেবিট ভাউচার করে ওই খরচটার একটা হেড দিব না, হেড অফ অ্যাকাউন্টস দিব। এই এই হেড অফ অ্যাকাউন্টস যে কোনো একটা খরচের নাম দিলাম। সেই হ্যাঁ, নামটা যখন এটা আমার ক্যাশ বুকে আমি আচ্ছা, যেটা আমি চেকের মাধ্যমে তুলবো সেইটার যে খরচটা আমি ডেবিট ভাউচার করলাম, সেটা ক্যাশ বুকে আমি ক্রেডিট পাশে বসাবো। খরচগুলি তো আপনি ডেবিট ডেবিট করবেন, আর ক্যাশটা তো ক্যাশ বুকের ক্যাশ বুকের ক্যাশ বুকে ক্যাশ বুকের আমি কোন পাশে ক্যাশ বসাবো বুকে স্যার? ক্রেডিট হবে, খরচগুলি ক্যাশ জি, বুকে ক্রেডিট হবে। আজ দেখেন এখানে ক্রেডিট বুঝায়, পাশে এই যে বসাবো। এখানেই তো ক্যাশ বুক তো আমার সামনেই। জি জি, মানে আমি আপনি, প্র্যাকটিক্যালি হ্যাঁ, ক্যাশ বুক এই যে ক্রেডিট আমার বুকে সামনে। ধরেন একদিকে জমা থাকে, একদিকে খরচ লেখা থাকে আর কি। আচ্ছা, আমি তো বলি। জমাটা সাধারণত বাম পাশে যেটা থাকে, আর ডান পাশের ইয়েতে আর কি ক্যাশ বুকটা, যেটা হার্ড কপির ক্যাশ বুকের কথা আচ্ছা, বলছি। ক্যাশ বুক আমরা দুই ধরনের দেখি না, এটা হচ্ছে জি স্টেটমেন্ট আকারে, তাই তো? জি এটা জি হচ্ছে স্টেটমেন্ট আকারে। আমি আরেকটা দেখাচ্ছি, জি হ্যাঁ, জি জি। আরেকটা ওই দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি আমরা যেটা করতে গেলাম, হ্যাঁ, দেখুন যে আপনার দুই পাশ। জমাটা, জি আমি জি দেখাচ্ছি, আমার কাছে নমুনা কপি আছে সম্ভবত। জি, জমাটা বাম পাশে থাকে, যেটা আমরা ডেবিট ধরি। ডেবিট না, ক্রেডিট। আর ইয়েগুলা, খরচগুলা বাম পাশে থাকে আর কি, সরি ডান পাশে থাকে। দেখি আমার কাছে যদি থাকে তাহলে আমি জি জি এখন দেখাচ্ছি। আমি এই যে দেখেন, এই তো, তাই তো? জি জি। হ্যাঁ, এই এই যে যে ক্যাশ বুক, জমাটা বাম দিকে, হ্যাঁ, জি জি, এই হ্যাঁ যে হ্যাঁ, এই দেখেন। খরচটা রাইট, এই যে ক্রেডিট আচ্ছা স্যার, স্যার এটাই বলতে আচ্ছা। চাচ্ছি। ওই হুম। খরচটা ক্রেডিট সাইড, ওই যে ক্রেডিট লেখা আছে। দেখেন তাহলে আমি, ক্যাশ, হ্যাঁ বলেন। জি, এই খরচটা স্যার আমি বলতে চাচ্ছি, খরচটা আমি ক্রেডিট সাইডে বসাবো, হ্যাঁ, যেটা ডেবিট ক্রেডিট সাইডে ভাউচার বসা, করলাম। হ্যাঁ, রাইট।
ঠিক না স্যার? আর হ্যাঁ, যেটা হ্যাঁ। আমার রিসিভ হবে ব্যাংকের মাধ্যমে যে ডেবিট টাকাটা, পাশে কারণ বসানো। একটা অ্যামাউন্ট রিসিভ না হলে তো আমি এই খরচটা করতে পারবো না। জি। তো যে অ্যামাউন্টটা আমার রিসিভ হবে সেটার জন্য আমি ক্রেডিট ভাউচার করব, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডেবিট ক্রেডিট দিকে ভাউচার করে বসাবেন। সেটা ডেবিট সাইডে আমি বসিয়ে দিব। ডেবিট দিকে বসাবেন, রাইট। জি, জি স্যার। তারপরে তখন এটা স্যার হচ্ছে হেড অফ ফিক্সড অ্যাকাউন্টসটা স্যার আকারে। কি লিখবো আমি? ওইটা নিয়ে আমি একটু কনফিউশনে থাকি। ধরেন আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে আরকি, হ্যাঁ? তো আমি কি রিসিভ ফ্রম ধরেন আমার একটা কোনো ব্রাঞ্চ থেকে সেটা লিখবো? নাকি আমি কোনো ওই যে কারেন্ট অ্যাকাউন্ট থেকে না, না, কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে লিখে দিব? এটা তো কন্ট্রা ভাউচার হবে। এখানে তো কন্ট্রা লিখবেন ভাউচার। এই যে হ্যাঁ, ক্যাশ উইথড্রয়াল ফ্রম আওয়ার ব্যাংক, নাম লিখে দিবেন। ব্যাংকের ও আচ্ছা, নাম, এটা অ্যাকাউন্ট। ন্যারেশনটাই লিখে দিব। হ্যাঁ, ন্যারেশনটা লিখবেন। এখানে তো আর কোনো টাইটেল হবে না। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় স্যার আমি না খুব কনফিউশনে পড়ে যাই আরকি। ধরেন ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারটা করতে গিয়ে আবার ব্যাংক রিসিভ ভাউচার, ব্যাংক পেমেন্ট ভাউচার কোন ট্রান্সেকশনটাতে লিখবো আমি, বা ব্যাংক রিসিভ ভাউচার, ব্যাংক পেমেন্ট ভাউচার দিয়ে কি আমি ব্যাংক বুক ফিল আপ করবো কিনা, ওই জিনিসটা না আমি খুব কনফিউশনে পড়ে যাই আরকি। আবার তাহলে কন্ট্রা ভাউচার এখন ট্রানজাকশন ক্লিয়ার, হবে। এখন ক্লিয়ার। এটা হচ্ছে কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচার কোনগুলি? যেগুলি হচ্ছে যেমন ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ, এটা হচ্ছে কন্ট্রা ভাউচার। আচ্ছা, আচ্ছা। জি, জি। ক্লিয়ার? সেখানে হেডলাইন করব না, তাই তো স্যার? না, এখানে কোনো তো অ্যাকাউন্টসের টাইটেল শুধু হচ্ছে না। ন্যারেশনটা লিখবো। জি, জি। ন্যারেশনটা শুধু লিখবেন, টাইটেল তো হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। জি। অ্যাকাউন্টসের থ্যাংক কোনো ইউ স্যার। টাইটেল হচ্ছে জি, না। জি। 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 আচ্ছা, তাহলে এই যে দেখেন ক্যাশ বুকের আবার কিন্তু আমি ব্যালেন্স করে দিচ্ছি, দেখেন। এই যে এখানে হ্যাঁ, প্রতিটা ট্রানজাকশনের শেষে আমি কিন্তু চাইলে ব্যালেন্স করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে দেখেন আমি ব্যালেন্স করে নিচ্ছি। তার মানে আমার দিন শেষে বা বছর শেষে, মাস শেষে আমার ক্যাশে ক্যাশে কত টাকা আছে আমি কিন্তু পেয়ে গেলাম। আমার কিন্তু ডেবিট ব্যালেন্স আছে 6,95,500, তাই না? দেখেন আমি কিন্তু পেয়ে গেলাম মোটর সামারি। এটা হচ্ছে ওই যে এটাকে কি বলে, ক্রমযোজিত কিউমুলেটিভ ফিগার, তাই না? কিউমুলেটিভ ফিগার কিন্তু আমি পেয়ে গেলাম। এইভাবে মেনটেন করতে পারি আমরা। তারপরে লেজার তো দেখালাম। এখন লেজার থেকে কি হবে, লেজার কিভাবে হয় সেটাও তো আলোচনা করলাম। এখন লেজার থেকে কি হবে? লেজার থেকে হবে ট্রায়াল ব্যালেন্স, তাই তো? লেজার থেকে হবে ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে লেজারের কোন বিষয়টুকু চাই বলেন তো দেখি? ব্যালেন্সটা যায় স্যার। ক্লোজিং ব্যালেন্সটা, তাই তো? জি, জি। যেমন এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে 10 লাখ, তার মানে ক্যাপিটাল ক্রেডিট। পরবর্তীতে আনা হয় নাই, তাহলে এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, জি। ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স এটা পরবর্তী মাসের শুরুতে সেটা আবার ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ এই পাশেই চলে আসবে। এটা হচ্ছে এটার যে পার্থক্য। এখানে যে ব্যালেন্সটা দেখছেন এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে ব্যালেন্স সিডি বলতে পারি আমরা। হ্যাঁ, জি। পার্থক্য অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স। তার মানে এই ব্যালেন্স গুলি নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স গুলি সাজাবো। প্রত্যেকটা দেখেন এই যে ব্যালেন্স গুলো নিয়ে আমি একটা দেখাই যেগুলিতে বেশি ট্রানজাকশন ছিল। যেমন কোথায় বেশি ট্রানজাকশন ছিল? একটু দেখি ক্যাশ এন্ড দাঁড়ান। ব্যাংক জায়গা আছে। হ্যাঁ, একাধিক ট্রানজাকশন ছিল, দাঁড়ান। এই যে পারচেজ ইনভেন্টরি, লেজার অফ অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, এটা ছিল লেজার অফ ট্রেড ইনভেন্টরি। এটা সিঙ্গেল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি, এগুলো সব সিঙ্গেল এন্ট্রি। হ্যাঁ, তারপরে যে লেজার অফ সেলস, লেজার অফ সেলস এ দেখতে পাচ্ছি আমরা আগে সেলসে যাই। হ্যাঁ, জার্নালটাতে যাই। প্রথমে আমরা ক্যাশ সেল করলাম 2 লক্ষ টাকা, তাই না? 2 লক্ষ টাকা ক্যাশ সেল করলাম। তারপরে আবার বাই রিসিভেবল আছে হচ্ছে 20,000। তার মানে সেলস এর এগেইনস্টে আমাদের
দুটো এন্ট্রি দিতে হয়েছে, কিন্তু সেলসটা কিভাবে কিভাবে হয়েছে সেটা দুটো এন্ট্রি দিতে হয়েছে। অর্থাৎ আমার টোটাল দেখা যাচ্ছে ব্যালেন্স 2,20,000, সেলস করেছি সেটা টোটালটাই কিন্তু এসছে, তাহলে এটার ব্যালেন্স এটা হচ্ছে সেলস হচ্ছে ক্রেডিট ব্যালেন্সের কিন্তু 2,20,000 আসবে, ঠিক আছে। অর্থাৎ এই ফিগারটা ট্রায়াল ব্যালেন্সে যাবে 2,20,000, অর্থাৎ সবকটার ক্লোজিং ব্যালেন্স দেখেন, যেটা ডেবিট ব্যালেন্স আছে সেটা ডেবিট দিকে বসবে, যেটা ক্রেডিট ব্যালেন্স আছে সেটা ক্রেডিট দিকে বসবে। এর মধ্যে ট্রায়াল ব্যালেন্সের যে কয়টা বিষয় এখানে পার্থক্য আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, মানে যেটা আপনাদের সাথে আলোচনা করতে হবে, ডিপ্রিসিয়েশনের পার্থক্য আলোচনা করতে হবে, আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের পার্থক্য আলোচনা করতে হবে। আচ্ছা, ডিপ্রিসিয়েশন যেটা হয়েছে দেখেন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এই দুটো না আসলে কিন্তু আমাদের এই ট্রায়াল ব্যালেন্স মিলবে না। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আমরা ক্যালকুলেশন করলাম, একটা একটা করে আসি। প্রথমে ছিল ডিপ্রিসিয়েশন কত ছিল, 306 টাকা, সেটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে 306 টাকা, যাই ট্রায়াল ব্যালেন্সে যাই, এই যে 306, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি 728, সেটা কিভাবে হলো, সেটা দুইটা মিলে 306, সেটা আমরা দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্রটা কে কি বলবে? কস্ট অফ গুডস সোল্ড ইনভেন্টরি অর্থাৎ এই প্রতিষ্ঠানে এই কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ। নেট সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে কস্ট সব অফ গুডস সময় আসবে মনে না? রাখতে হবে, নাহলে আপনি অ্যাকচুয়াল মানে ওই যে অ্যাকাউন্টস মিলাতে পারবেন না কিন্তু, হ্যাঁ। সেলস, সেলসের সাথে যোগ হচ্ছে পারচেজের পরে বাদ যাচ্ছে হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ। ক্লোজিং ইনভেন্টরি বাদ গিয়ে যেটা থাকে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সেলস, টোটাল সেলস, পারচেজ, টোটাল সেলস এর সাথে যোগ হচ্ছে কি পারচেজ, তাহলে দেখুন সেলস থেকে বাদ যাবে হচ্ছে cost of স্যার goods যদি sold। ওপেনিং ইনভেন্টরি থাকে সেটা আসবে না? যদি ওপেনিং হ্যাঁ, ইনভেন্টরি যদি থাকে? ওপেনিং থাকে সেটা আসবে, ওপেনিং থাকলে আচ্ছা। সেটা আসবে সেলস। আচ্ছা, এই যে এখানে আমি আরেকটু তার চেঞ্জ করি, হ্যাঁ। প্রথমে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, হ্যাঁ। জি, তারপর নেট পারচেজ করব। হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি, তার মানে ওপেনিং ইনভেন্টরি এখানে নাই। জি, আচ্ছা, তারপর হচ্ছে পারচেজ, ওপেনিং ইনভেন্টরির সাথে যোগ লেস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি কত আছে কিভাবে বুঝবো? বলেন। ক্লোজিং ইনভেন্টরি বের করার সূত্রটা কি? ওপেনিং প্লাস পারচেজ মাইনাস সেলস এখানেই কিন্তু আছে, ওপেনিং, ওপেনিং, প্লাস পারচেজ মাইনাস সেলস। হ্যাঁ, ওপেনিং প্লাস পারচেজ, তার মানে 5 লাখ। দেখে দাঁড়ান, হবে না? হয় নাই তো? হবে তো। ওপেনিং প্লাস পারচেজ, ওপেনিং তো ওপেনিং নাই। সেলস। ওপেনিং 0, তো পারচেজ হচ্ছে কত এখানে? 5 লাখ। আচ্ছা, মাইনাস সেলস 2,20,000। 2,20,000 বাদ দিতে এখানে আছে, এখানে আছে তারা।
তো আমরা সেলস থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এটা আমার একটু দেখতে হবে। হ্যাঁ, এটা কিভাবে এখানে আমরা ওয়ার্কিংটা করেছিলাম এটা আমি পরে দেখে আপনাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? এখানে কোনো একটা মানে এটাকে এমনি বসানো হয়েছিল নাকি অ্যাজাম্পশন বেস বসানো হয়েছিল নাকি এটা ওয়ার্কিং করে বসেছিলাম আমি ঠিক এখন খেয়াল হচ্ছে না। হ্যাঁ, পরে আমি সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, পারচেজ থেকে কস্ট অফ গুডস বাদ দিলেও তো ক্লোজিং বের হয় না। পারচেজ না, থেকে না, না। ইয়েতে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিলে কস্ট বের হয়ে যাচ্ছে। কজ হচ্ছে এখানে ইয়ে দেওয়াটা নাই। আমরা যে মূল্যে প্রোডাক্টটা বিক্রি করছি তার উৎপাদন মূল্যটা কত সেটা দেওয়া নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে অ্যাজাম্পশন বেস বসানো। হ্যাঁ, এটা অ্যাজাম্পশন বেসিসে বসানো। কজ হচ্ছে যে আমরা যে মূল্যে সাধারণত প্রোডাক্টটা উৎপাদন করেছি তো সেই মূল্যটা দেওয়া নাই, আমাদের এখানে সেলস ভ্যালুটা দেওয়া আছে শুধুমাত্র। হ্যাঁ, এটা অ্যাজাম্পশন আমরা এখানে অ্যাজাম্পশন করে বসাতে পারি, কারণ এখানে তো আর ধরেন এটা তো আমাদের সাজানো। হ্যাঁ, সে এরকম অ্যাজাম্পশন বেসড আমার সম্ভবত অ্যাজাম্পশন বেসড বসানো, সেটার জন্যই মানে ওইভাবে মিলবে না এটা। হ্যাঁ, এখানে আমি কম বেশিও করতে পারি, কম বেশি করলে সেটা আবার হিট অসুবিধা নাই। এই যে আমি দেখাই, এটা আমি নিচে রাখলাম, ধরেন এটা আমি 3,50,000 করলাম, দেখেন অটোমেটিকলি হিট করবে, ঠিক আছে? এদিকে বাড়লো, এদিকেও বেড়ে গেল। আচ্ছা, আপাতত এটা ধরেই আমরা করি, তারপরে আমি আবার একটু চেক করে নিব। আচ্ছা, আচ্ছা, এখন ট্রায়াল ব্যালেন্স করতে আর যে ব্যাপারগুলি লাগে সেটা দেখেন। এগুলির বাইরে যে বিষয়টা মেজর সেটা হচ্ছে আমি যে ইনভেন্টরিটা ক্রয় করেছি, সেই ইনভেন্টরিটা সেল করেছি, সেটার ক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। ক্রয় মূল্য বের করার পরে সেটা আবার লেজারে পোস্টিং দিতে হবে। ট্রেড লাইসেন্স, ট্রেড ইনভেন্টরি। আচ্ছা, লেজার অফ ট্রেড ইনভেন্টরি অর্থাৎ ইনভেন্টরির আলাদা যে লেজার। আমার ইনভেন্টরি ক্রয় ছিল এত, এর থেকে এটা ছিল ক্রয় মূল্য, এর থেকে কত টাকা মূল্যের পণ্য আমি সেল করেছি সেটা আমাকে এখানে সমন্বয় করতে হবে। অর্থাৎ আমি যখন একটা ইনভেন্টরি সেল করি তখন সেটা কি ক্রয় মূল্যে সেল করা হয় না, প্রফিট সহ। প্রফিট সহ সেল করা হয়। তার মানে আমাকে কস্ট মূল্যটা জানতে হবে। যদি না জানি তাহলে আমি আমার প্রফিট কিন্তু বের করতে পারবো না। কস্ট অফ গুডস সোল্ড যদি আমি না জানি তাহলে কিন্তু আমি প্রফিট বের করতে পারবো না। তার মানে কস্ট অফ গুডস সোল্ড বের করার পরে অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ গেলে যেটা থাকে সেটা হচ্ছে গ্রস প্রফিট। আর কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্রটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, এর সাথে যোগ হবে হচ্ছে পারচেজ, তারপর হচ্ছে লেস ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, তারপরে যেটা বের হবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড সমন্বয় করার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে এত টাকা মূল্যের পণ্য রয়ে গেল। তো ট্রায়াল ব্যালেন্সে কিন্তু যাবে হচ্ছে এই ব্যালেন্সটা 3,42,000, যেটা হচ্ছে ইনভেন্টরির ক্লোজিং ব্যালেন্স। এই যে আসলো 3,42,500। আচ্ছা, এটা ছিল ব্যতিক্রম। তারপরে কস্ট অফ গুডস সোল্ড,
এই যে কস্ট অফ গুডস সোল্ড আসলো 1,57,500, তার মানে এই দুইটা যদি আমি যোগ করি একটু আউটার সাইডে যোগ করি, দেখেন কি দাঁড়ায়। দেখেন এই যে ইনভেন্টরি, 5,000 হ্যাঁ 5 লাখ টাকার যে ইনভেন্টরি ক্রয় করেছিলাম সেটাই কিন্তু এখানে আছে। হুম। হ্যাঁ, অর্থাৎ ট্রেড ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড, তার মানে এটা শুধু আমার মানে এই দুটোকে ভাগ করে ফেলতে হয়েছে। ইনভেন্টরি 5 লাখ টাকার ছিল, সেটাকে আমি ভাগ করে যতটুকু সেল করেছি সেটার ক্রয় মূল্যটা কস্ট অফ গুডস সোল্ডে এখানে নিয়ে আসলাম। তারপরে আসেন ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন তো ওইখানে দেয়াই আছে। এই ডিপ্রিসিয়েশনের আবার কি হলো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দুটোর আছে, দুটোকে এখানে ভাগ করা হয়েছে আর কি। হ্যাঁ, একত্রে ছিল 306, সেটাকে আমরা ভাগ করে দেখিয়েছি। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে দেখেন এখন কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, দুই পাশেই কিন্তু মিলে যাবে। যদি ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, ধরে নিবেন আপনার জার্নালের ক্যাশ বুকের বা জার্নালের গাণিতিক শুদ্ধতাগুলি ঠিক আছে। হ্যাঁ, তারপর ট্রায়াল ব্যালেন্স থেকে কোথায় যাবেন? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কি? এই যে সেলস থেকে বাদ যাবে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, থাকবে হচ্ছে গ্রস প্রফিট। তারপরে কি? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। গ্রস প্রফিট আসলো, এই যে গ্রস প্রফিট শিফট হয়ে আসলো ছোট পরিসরে, আমরা এখন জাস্ট ছোট পরিসরে দেখাচ্ছি, শিফট হয়ে আসলো। এছাড়া আদার্স ইনকাম আছে, তারপরে হচ্ছে আপনার যেগুলি অপারেটিং এক্সপেন্সেস আছে সেগুলি আসবে। বের হবে কি? নেট প্রফিট বিফোর ট্যাক্স। তার মানে দেখেন ইনকাম স্টেটমেন্ট কিন্তু শেষ, ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে গেল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টও হয়ে গেল। তারপরে কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি কি আসলো? ব্যালেন্স শিটে কি কি থাকবে বলেন? অ্যাসেট এবং লায়াবিলিটি। অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। আচ্ছা, অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, ডেকোরেশন, ফার্নিচার, ট্রেড ইনভেন্টরি যতটুকু রয়ে গেছে। 5 লাখ টাকার ইনভেন্টরি না কিন্তু, যেটা ক্রয় মূল্য ছিল সেটা কিন্তু বাদ। ক্লোজিং ইনভেন্টরিটা। হ্যাঁ, ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে, সেলস রিসিভেবল যেটা আপনি অন্যের কাছে পান, আর হচ্ছে ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স। এই যে ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স দেখি আমার সাথে মিলে কিনা। 6,95,500, আমি যে এই যে দেখেন 6,95,500, 6,95,500। এটা শিফট হয়ে যাচ্ছে কোথায়? ব্যালেন্স শিটে। আচ্ছা, আর কি এখানে আর কিছুই নাই দেখেন। আর এগুলো হচ্ছে সঞ্চিতি, অর্থাৎ লাইবিলিটিস তৈরি করে রেখেছেন আপনি, সেটার জন্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা আসলো। আর দেখেন সবই হচ্ছে দায়। ক্যাপিটাল আসলো 10 লক্ষ। প্রফিট আর লস, হ্যাঁ প্রফিট আর লস এটা কোত্থেকে আসলো? চলেন যাই, এখানে কি আছে? প্রফিট আছে না? প্রফিট থাকলে কি হবে? অ্যাড হবে ক্যাপিটালের সাথে। ক্যাপিটালের সাথে অ্যাড হয়। আচ্ছা, এটাও শুনেন, প্রফিট বলতে এটা মালিকের প্রফিট না কিন্তু, এটা হচ্ছে Company। বিজনেসের প্রফিট। হ্যাঁ, এটা ক্যাপিটালের সাথে অ্যাড হবে, অর্থাৎ মূলধনের বৃদ্ধি ঘটবে। মালিক যদি উঠিয়ে নেয় তবে মূলধনের হ্রাস ঘটে, আর মালিক যদি না উঠায় তাহলে প্রফিটটা গিয়ে মানে সাধারণ যে অ্যাকাউন্টসে সেটা ক্যাপিটালে গিয়ে হিট হয়, অথবা অনার্স ইকুইটিতে গিয়ে হিট হয়, যোগ হয়ে যায়। ঠিক আছে, তারপরে যত লাইবিলিটিস আছে সেগুলি আপনার এখানে চলে আসবে। এই হচ্ছে ব্যালেন্স শিট। এই এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। এরপরে আরো অনেক বিষয় আছে, পরে আমি যাচ্ছি। তারপরে স্টক ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, ইনভেন্টরি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। জার্নাল, জার্নাল মানে হচ্ছে ভাউচার, আপনি প্রিন্ট দিচ্ছেন, এভাবে আপনি চিন্তা করেন। জার্নাল মানে হচ্ছে আপনি ডেস্কে বসে সফটওয়্যারে এন্ট্রি দিচ্ছেন। হ্যাঁ, ডেকোরেশন, ডেবিট, ক্যাশ, ক্রেডিট এন্ট্রি দিয়ে একটা যে পিঙ্ক কালারের কাগজ বের হলো, এটা ধরে আপনি এন্ট্রি দিচ্ছেন। এই এন্ট্রি দেওয়ার পরে যে কি কি ব্যাপার ঘটে, এই যে দেখেন একেবারে আমরা ধরেন এটা একটা সফটওয়্যার, একটা এন্ট্রি দেওয়ার পরে কোন কোন জায়গায় গিয়ে হিট করে, এই এক নজরে ছোট পরিসরে এক নজরে কিন্তু আপনার চোখের সামনে রেডি। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন। হ্যাঁ, কারো ঠিক কোনো আছে স্যার, কোনো প্রশ্ন নেই।
আমি বুঝে গেছি। আচ্ছা, তার মানে এর মধ্যে কোনো প্রশ্ন নাই, তাই তো? কিন্তু এর মধ্যেও আরো টুকটাক বিষয় চলে আসছে, যেমন কিছু সূত্র, সেই ব্যাপারগুলি কিন্তু আপনাদের স্টাডি করতে হবে, ঠিক আছে? আবার কতগুলি বিষয় হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে আসে না, সেই ব্যাপারগুলি কিন্তু আপনাদের জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্যাশ বুক আপনার ঠিক আছে কিনা কেমনে বুঝবেন? ক্যাশ বুকে যদি টাকা বাড়ে তাহলে খুশি হবেন না? মানে ক্যাশ বুকে দেখাচ্ছে টাকা নাই কিন্তু আপনার ড্রয়ারে টাকা আছে, এটা বিষয়টা তো বিপজ্জনক হবে স্যার। খুশি হওয়ার মতো না? না না, খুবই বিপজ্জনক স্যার। 1 টাকা হ্যাঁ, কম হলে বিপজ্জনক, বেশি হলে বিপজ্জনক। রিস্ক আছে, ইনহারেন্ট রিস্ক। দেখেন, তার মানে ক্যাশে যদি কম থাকে তবুও আপনাকে সন্দেহ রাখতে হবে আমি কোথাও ভুল করেছি। যদি বেশি হয় তবুও আপনাকে সন্দেহ রাখতে হবে আপনি কোথাও ভুল করেছেন। যখন মিলবে তখন ঠিক আছে। মিলতে হবে আপনার ড্রয়ারের সাথে আপনার হাতে যে ক্যাশটা এটার সাথে এটার ক্লোজিং ব্যালেন্স মিলতে হবে সবসময়। হ্যাঁ, আবার ওই কি বলে মানি ডিনোমিনেশন করার আরো আছে, যেমন আপনার বিল যদি হাতে থাকে তাহলে সেগুলি বলতে মানে আপনাকে মিলিয়ে দেখতে হবে বিল এবং ক্যাশ টাকা সহ আপনার ঠিক আছে কিনা। যেমন বিল আছে, আপনি পেড করেছেন কিন্তু এন্ট্রি দেন নাই, সেটাও কিন্তু হিসাবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তার মানে আমরা ছোট পরিসরে আপনাদের জন্য অডিট রিপোর্ট প্রিপারেশনের যে একটা ফ্যাক্টর আছে সেগুলো আমরা আরো সামনের ক্লাসগুলিতে আসবে। ছোট পরিসরে জাস্ট জার্নাল থেকে ক্যাশবুক, ক্যাশবুক থেকে ক্যাশবুক, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট হয়ে গেল। এখন আসেন আমরা ইনভেন্টরি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা বলেন তো দেখি কোনো কিছুই কি আপনি হিসাব বিজ্ঞানে যারা পড়েছেন এর বাইরে? কোনো কিছুই কিন্তু হিসাব বিজ্ঞানের যে থিওরি আছে এর বাইরে না। আচ্ছা, ইনভেন্টরি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ইনভেন্টরি। এই ইনভেন্টরির কারণে আপনি যদি যথাযথভাবে ইনভেন্টরি রাখতে পারেন তাহলে ভালো। এই ইনভেন্টরির কারণে, সিস্টেমের কারণে আপনার ট্যাক্স বেশি আসতে পারে, ট্যাক্স কম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইনভেন্টরির মধ্যে কতগুলি মেথড আছে, যেমন ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ফিফো সিস্টেম। আপনারা যে কোনো জায়গায় অ্যাকাউন্টস এর ব্যাপারে যদি ইন্টারভিউ দিতে যান তখন কিন্তু এই ব্যাপারগুলি আপনাকে জানতে হয়। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো, তারপরে ওয়াইটেড অ্যাভারেজ মেথড, স্পেসিফিক কস্ট আইডেন্টিফিকেশন মেথড। আমরা দেখি দুই একটা, আমরা দেখি কিভাবে কি হয়। আইএস রিপোর্টটা পড়ে না। আহ, জি মোশাররফ ভাই, আচ্ছা আমরা এখানে জাস্ট কিছু মানে অ্যাজাম্পশন বেসড কিছু এন্ট্রি আমরা দিলাম। এপ্রিল, হ্যাঁ, দেখতে পাচ্ছি পারচেজ এত ইউনিটস এত টাকা ধরে, সেলস ইস্যুড, হ্যাঁ, পারচেজ সেলস, ঠিক আছে? আমরা এখানেও আছে পারচেজ সেলস আমরা একটু পার করব। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফিফো সিস্টেম। ফিফো সিস্টেম কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। এপ্রিলে 1 তারিখ কোনো প্রোডাক্ট আমাদের হাতে নাই, 3 তারিখ কি হলো পারচেজ হলো, দেখেন ইউনিট কস্ট, টোটাল কস্ট, ওকে? 3 তারিখ কোনো ইস্যু নাই, তাহলে ব্যালেন্স কত আছে? সেমটাই, দেখেন খেয়াল করেন এগুলি কিন্তু একেবারেই অফিসিয়াল ওয়ার্ক, ডেস্ক ওয়ার্ক। আপনাকে এগুলি বুঝতেই হবে যদি আপনি আপনার পজিশনকে স্ট্রং করতে চান। আপনার পজিশনকে স্ট্রং করতে চাইলে অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে। আপনি অ্যাকাউন্টসে বসবেন, আপনাকে স্টোর কন্ট্রোল করতে হবে, ইনভেন্টরি কন্ট্রোল করতে হবে। 4 তারিখ দেখতে পাচ্ছি ইস্যু আছে। আচ্ছা, আর তো প্রোডাক্ট নাই, তার মানে ওই প্রোডাক্টটাই মানে 1000 ইউনিটের যে প্রোডাক্টটা ছিল আর মানে 2 টাকা 50 পয়সা ধরে সেই প্রোডাক্টটাই আমি ইস্যু করলাম, ঠিক আছে? তাহলে ইস্যু করার পরে ব্যালেন্স কত রইলো? 400। 1000 থেকে 600, এই ইউনিট থেকে এই ইউনিট মাইনাস, দেখেন আমি করে দেই কাজ।
এই ইউনিট থেকে এই ইউনিট মাইনাস, দর তো সেমই, ঠিক আছে। আচ্ছা, তারপরে 10 তারিখ আবার পারচেজ হলো, তাহলে এখন যে পারচেজ হলো এটার রেট কিন্তু ভিন্ন। এখন আপনি ইস্যু করছেন কত, 1200 ইউনিট। এখন কিভাবে ইস্যু করবেন? পারচেস রেটে হ্যাঁ, অর্থাৎ প্রথমটা আগে কিন্তু দিতে হবে, মানে অর্থাৎ যে মালটা আগে রয়ে গেছে সেই মালটা আগে ইস্যু করতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে কোন মালটা ছিল? 2.5 টাকা দরের মালটা ছিল না? এই যে প্রথমে কিন্তু 2.5 টাকা দরের মালটা গেল, তারপরে এই মালটা ঢুকলো, তারপরে এই মালটা দিলেন আপনি। এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ধরেন এরকম যদি বিভিন্ন দরের মাল থাকে, তার মানে যে মালটা আগে ক্রয় করেছিলেন সেই মালটা আগে ইস্যু করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার হন, কনসেপ্টটা ক্লিয়ার হন। এটার কিন্তু আপনার ফাইনাল লিগের ট্যাক্সে এটা কিন্তু হিট করে এই সিস্টেম, ঠিক আছে। সেটার জন্য আপনাকে বুঝতে হবে সব কয়টা। আচ্ছা, তারপরে কি একই সিস্টেম, সোল্ড সোল্ড, হ্যাঁ, যে মালটা আগে কেনা সেই মালটা আগে যাবে, যে মালটা আগে কিনা সেই মালটা আগে যাবে। দেখেন এটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেম। তারপরে দেখা যাচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এখন ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেল কত টাকা? 4000 টাকা রয়ে গেল। হ্যাঁ, 4000 টাকা ক্লোজিং ইনভেন্টরি রয়ে গেল। একই সিস্টেমে দেখেন, আমরা যাই দেখি, দেখেন একই কিন্তু বিষয়, একই রেট, একই রেটে ফিফো সিস্টেমে দেখলাম হচ্ছে 4000 টাকা ক্লোজিং ইনভেন্টরি আছে, ঠিক আছে। আচ্ছা, লিফো সিস্টেমে দেখতে পাচ্ছি 20 টাকা কম আছে। আচ্ছা, তার মানে এই যে 20 টাকা কম, আপনার অ্যাসেট ভ্যালু কম, অ্যাসেট ভ্যালু যদি 20 টাকা কম থাকে তাহলে এটা প্রফিটের কোথায় হিট করবে বলেন তো দেখি? এটা কি ইনকামে হিট করবে না? ইনকাম কম হবে না বেশি হবে? ইনভেন্টরির মূল্য যদি বেশি হয়, তাহলে কি মানে ইনভেন্টরি যদি বেশি মূল্যের ইনভেন্টরি থাকে তাহলে কি আমার প্রফিট কমে যাবে না প্রফিট বেশি হবে? যাই তো দেখি, আমরা একটু দেখি ইনকাম স্টেটমেন্টে, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। হ্যাঁ, আচ্ছা, ট্রেড ইনভেন্টরি যদি মূল্য মানে দাম যদি বেশি হয় তাহলে কি হবে? আচ্ছা, প্রফিটটা বের করতে হবে, দাঁড়ান। ইনকাম স্টেটমেন্ট, এই যে দেখেন এখানে এখানে ক্লোজিং ইনভেন্টরি আছে হচ্ছে 3,42,500। আমি যদি এটা 3,50,000 কাউন্ট করি তাহলে আমার ইনকাম কমলো না বেড়ে গেল? একটু রেসপন্স চাই, আপনারা তো দেখতে পাচ্ছেন। বেশি হবে, হ্যাঁ বেশি হবে। তার মানে ইনকাম যদি বেশি হয় তাহলে ট্যাক্স কম হবে না বেশি হবে? বেশি হবে, ট্যাক্স বেশি হবে। তার মানে ইনভেন্টরি সিস্টেমটা সঠিকভাবে যে সিস্টেমে করলে আপনার ইনভেন্টরি ক্লোজিং ভ্যালুটা কম হবে সেভাবে কিন্তু আমাদের করতে হবে ইনভেন্টরি। তার মানে আমরা ইনভেন্টরি দুটো সিস্টেম আমরা দেখলাম, ফিফো সিস্টেম এবং লিফো সিস্টেম, এবং দুটো সিস্টেমে যে ক্লোজিং ব্যালেন্সের তারতম্য হয় সেটা আমরা দেখলাম। যেহেতু এখানে ফিগার ছোট, আপনার হয়তো চোখে এখানে 20 টাকা, যদি ফিগার বড় হয় এখানে তো 2 লাখ টাকাও হতে পারে, পারে না?
পারে কিনা? পারে। হ্যাঁ, তার মানে এই যে ক্যালকুলেশন, ব্যাকএন্ডের যে ক্যালকুলেশন, এটা কিন্তু পিছনের কাজ, অর্থাৎ এই ইনভেন্টরিটা কিন্তু পিছনের কাজ। ঠিক আছে, তার মানে এইটার সঠিক পদ্ধতির উপর কিন্তু আমাদের, এটার সঠিক পদ্ধতির উপর আমাদের ট্যাক্সের মানে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারলে আমরা ট্যাক্স বেনিফিটটা নিতে পারি। আচ্ছা, ইনভেন্টরি গেল, তারপরে আর কি আছে? ডিপ্রিসিয়েশন। আচ্ছা, ডিপ্রিসিয়েশনের কি কি মেথড আছে বলতে পারেন? স্ট্রেট লাইন মেথড আছে, তারপর হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড আছে, হ্যাঁ, অনেকগুলি আর অনেকগুলো মেথড আছে। আচ্ছা, এখন কি আপনি প্রতি বছর ডিপ্রিসিয়েশন সিস্টেম, এটা কিন্তু অ্যাসেট শিডিউলের মাধ্যমে করে আসতে হয়। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন তো মেথড, এটার সাথে হচ্ছে অ্যাসেট শিডিউল কিন্তু সম্পৃক্ত ডিপ্রিসিয়েশন মেথড। এখন কথা হচ্ছে ডিপ্রিসিয়েশন মেথড আপনি কোন মেথডটা অ্যাপ্লাই করবেন? প্রতি বছরই কি নতুন নতুন মেথড অ্যাপ্লাই করবেন? প্রশ্ন আপনাদের কাছে। রিডিউসিং ব্যালেন্স মেথড করলে ভালো হয় মনে হয়। আমার প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর আমরা এই বছর ধরলাম রিডিউসিং করলাম, হ্যাঁ, আগামী বছর কি আমি স্ট্রেট লাইন করতে পারবো? এটা ছিল প্রশ্ন। এটার আনসারটা হচ্ছে আমাকে যে কোনো একটা ওয়েতে যেতে হবে, যে কোনো একটাকে ফলো করতে হবে। এটা না করলে ইনকামে হিট করবে, আর ইনকামে হিট করলে ট্যাক্সে হিট করবে। আর যখন ট্যাক্সে হিট করবে, ওভার ট্যাক্স হবে, তখন কিন্তু প্রতিষ্ঠান আপনাকে ধরবে, আপনার ইফিসিয়েন্সি নিয়ে কিন্তু কথা হবে। স্ট্রেট লাইন মেথড এটা জানেন, হ্যাঁ, এগুলো হচ্ছে এটার সূত্র। তারপর হচ্ছে প্রোডাকশন ইউনিট মেথড আছে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আছে। হ্যাঁ, বিভিন্ন ভাবেই করা যায়। হ্যাঁ, সাম অফ ইয়ার ডিজিট মেথড। হ্যাঁ, সাম অফ ইয়ার ডিজিট, বিভিন্ন মেথডই আছে। সাধারণত মনে হয় মুশারফ ভাই, Straight আমরা line? ডাবল ডিক্লাইনিং মেথডটাই করি, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশি জনপ্রিয়টা হচ্ছে স্ট্রেট লাইন এবং রিডিউসিং ব্যালেন্স মেথড হ্যাঁ, রিডিউসিং, আর স্ট্রেট লাইন। হ্যাঁ, স্ট্রেট লাইন মেথড। আমরা এখানে দেখি, এখানে হয়তো রিডিউসিংটাই করা। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে জাস্ট সূত্রগুলি দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। সূত্রগুলির এখানে সবই বলা আছে। এটি মানে হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, কস্ট, হ্যাঁ, আচ্ছা, সেলভেজ ভ্যালু, তারপরে নাম্বার অফ ইয়ার। হ্যাঁ, স্টেট মেথডটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, রাইট। নাম্বার অফ ইয়ার দিয়ে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিই আমরা, তাই তো? কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করলেই আমরা স্ট্রেট লাইন মেথডের মানে একটা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা পাওয়া যায়। হ্যাঁ, খুবই সহজ। আর এটা হচ্ছে ইউনিট ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড টোটাল ইউনিট অফ লাইফ। হ্যাঁ, আচ্ছা, আর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হচ্ছে অ্যাডি, মানে এই যে প্রথমটা যদি বুঝে আসে, পরেরগুলি কিন্তু, হ্যাঁ, ডাবল ডিক্লাইনিং রেট খুব খুব ইজি ব্যাপারগুলি, পরের ব্যাপারগুলি খুব ইজি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে শিডিউল, অ্যাসেট শিডিউল। অ্যাসেট শিডিউল কি? অর্থাৎ আপনি যে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন সেটার ধারাবাহিকতা। হ্যাঁ, আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছি আমরা, ডেকোরেশনের ব্যালেন্স ছিল 50,000, ফার্নিচার ছিল 10,000, তার মানে ডিপ্রিসিয়েশন রেট 20,000। ডিপ্রিসিয়েশন চার্জ করলেন 20%, না? আচ্ছা, ডিপ্রিসিয়েশন চার্জ করলেন 20%। এখানে আমরা দেখতে পাচ্ছি 160 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, 10 দিন।
একটু দেখে নেই, চেক করে নেই, ইন্টু 20%। আচ্ছা, এখানে আপনি যে ডেটে কেনা, হ্যাঁ, আপনি 360 দিয়েও ভাগ করতে পারেন। ঠিক আছে, 360 দিয়ে ভাগ করে আপনি যদি সুবিধা নিতে চান, হ্যাঁ, এটা হচ্ছে পারচেজ যদি দেখা গেল আপনি জুনে ক্রয় করেন, হ্যাঁ, জুনের দেখা গেল 20 তারিখ ক্রয় করেছেন, তখন কিভাবে হবে? তখন সিস্টেমটা হচ্ছে সারা বছরের, তখন তো ডিপ্রিসিয়েশন চার্জ হবে না, তাই না? 360 দিয়ে ভাগ করে তারপরে হচ্ছে যে কয়দিনের ডিপ্রিসিয়েশন সেটা আমরা চার্জ করলাম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন চার্জ ডিউরিং দ্য পিরিয়ড ব্যালেন্স টোটাল ডিপ্রিসিয়েশন, তাহলে রিটেন ডাউন ভ্যালু দাঁড়ালো এইটা, হ্যাঁ, 49,722। ঠিক একই ভাবে ফার্নিচার, এটা হচ্ছে ফার্স্ট পেজ যদি আমরা করি। সেকেন্ড পেজে কি হচ্ছে? সেকেন্ড পেজে দেখেন, এটা হচ্ছে গত বছরের আসলো, এটা এই যে এখান থেকে আসলো, দেখেন শিফট হয়ে চলে আসলো, ধারাবাহিকতা। তারপরে হচ্ছে পেন দিয়ে গুণ কেন? আচ্ছা, এটা আমরা কিন্তু ডিরেক্ট 20%ও নিতে পারি, ঠিক আছে? এটা ওয়ার্কিংটা হয়তো অন্য কোনো কাজে করার। আমরা সরাসরি মানে অর্থাৎ সরাসরি 10% নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সহজ হবে। ওইটা অন্য কোনো ফাংশন ছিল। এই দেখেন এখন ঠিক আছে, হ্যাঁ? কিভাবে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয় এবং কি করে শিডিউল তৈরি করতে হয়। আচ্ছা, এই যে ডিপ্রিসিয়েশন রেট, সেটা আপনারা কোথায় পাবেন বলতে পারেন? আপনি চাইলেই কি আপনার মন মতো আপনি ডিপ্রিসিয়েশন রেট ধরতে পারবেন? বলেন। থার্ড শিডিউলে মনে হয় বলা থাকে। থার্ড শিডিউলে বলা থাকে ডিপ্রিসিয়েশনের রেটের ডিটেইলসটা। থার্ড শিডিউলটা কিসের থার্ড শিডিউল? ডিপ্রিসিয়েশনের থার্ড শিডিউল। আয়কর অধ্যাদেশের থার্ড শিডিউল নাকি? থার্ড শিডিউলটা হচ্ছে আয়কর অধ্যাদেশ ম্যানুয়াল পার্ট 1 পার্ট 2 এর মধ্যে আপনারা পাবেন, ঠিক আছে? ওইখানে সকল ডিপ্রিসিয়েশন এনবিআর কর্তৃক নির্ধারিত থাকে, অর্থাৎ আপনাকে ওইটা ধরে আপনাকে করতে হবে। এগুলি আরো আমরা ডিটেল পাবো সামনের ক্লাসগুলিতে, আরো ডিটেল পাবো। আমি জাস্ট আপনাদের ছোট পরিসরে দেখিয়ে যাচ্ছে। তার মানে ডিপ্রিসিয়েশন গুলো শিডিউল কি করে তৈরি করতে হয় গেল, তারপর হচ্ছে ইনভেন্টরি গেল। এই ব্যাপারগুলি কিন্তু পিছনের ওয়ার্কিং, এগুলি করে কিন্তু আপনার আসতে হয়, এগুলি করে কিন্তু আপনার ব্যালেন্স শিট তৈরি করতে হয়। এই যে আপনি দেখে ফেললেন সবকিছু, এটা কিন্তু পিছন ওয়ার্কিং আছে, হ্যাঁ, ওয়ার্কিং গুলি করে তারপরে এই কাজগুলি করতে হয়।
তা আপনারা এগুলি একটু দেখবেন, ঠিক আছে? আর এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। শিডিউল, ডিপ্রিসিয়েশন, ইনভেন্টরি। আচ্ছা, যদি না থাকে আমরা সামনে যাব, আরো কিছু আলোচনা করব। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশন কি আপনারা যারা আছেন এখানে সবাই পারেন? এটা শুনতে চাই। জি জি, কিছু কিছু ধারণা রয়েছে। আমি কিন্তু ফরম্যাট সহ দিয়ে দিয়েছি আপনাদের, আপনাদের অফিসের কাজের সহযোগিতার জন্য। একেবারে ফরম্যাট করা কিন্তু। আচ্ছা, আমার কাছে একটা রুলসও ছিল, একটা রুলস দিয়ে আপনি কখনোই এটা ভুলবেন না। দেখেন রুলসটা বাংলায়। পাস বই মানে ব্যাংক বই মোতাবেক যদি আপনি ব্যালেন্সটা নেন, আমি যাচ্ছি কোথায়, ব্যাংক রিকনসিলিয়েশন। আচ্ছা, এখানে ক্লোজিং ব্যালেন্স কত আছে দেখেন তো, এখানে ক্লোজিং ব্যালেন্স কত? 4,97,887, তাই না? আমি এখানে কত নিলাম, এই যে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, আমি কত নিলাম, আমি কত নিলাম, ঠিক আছে? মানে কি ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট এটা নিলাম। তারপরে নিয়মটা কি দেখেন, এই যে নিয়মটা, এটা বাংলায় করা আমার। হ্যাঁ, যে কোনো কারণে ব্যাংকের টাকা যদি কমে যায় তাহলে কি করতে হবে, এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে। ব্যাংক ব্যালেন্সটার সাথে ক্লোজিং ব্যালেন্সটার সাথে যোগ করতে হবে। ব্যাংকে টাকা বাড়ার, হ্যাঁ ব্যাংকে টাকা বাড়ার কথা ছিল কিন্তু বাড়েনি। আপনি জমা দিয়েছেন, আপনি জানেন যে ব্যাংকে বেড়ে গেছে, আসলে বাড়ে নাই, তাহলে কি করবেন? মানে চেকটা দিয়ে পাঠালেন, কাউকে দিয়ে পাঠালেন, সে আসলে ব্যাংকে জমা দেয় নাই, তাই না? তার মানে এটা যোগ করতে হবে যদি রিকনসিল করতে চান। আচ্ছা, তারপরে হচ্ছে যে কোনো কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে, যেমন সে যদি কোনো ইন্টারেস্ট দেয় তাহলে বিয়োগ করতে হবে। ব্যাংকের টাকা কমার কথা কিন্তু কমেনি। হ্যাঁ, আপনি চেক ইস্যু করেছেন কিন্তু সেটা কেউ ভাঙায় নাই, তখন সেটা বিয়োগ করতে হবে। এই যে দেখেন রুলস আর কি, সেগুলো বাংলাতেই করা। আপনি যদি এটা ফলো করেন কখনোই আপনার ব্যাংক রিকনসিলিয়েশন ভুল হবে না। আর বিভিন্ন ভাবে আপনি মনে রাখতে পারেন। এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আপনার ক্যাশ বুকের সাথে একদম মিলে যাবে, একটা টাকাও এদিক সেদিক হবে না, আপনি ধরে ফেলতে পারবেন কোথাও। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন গুলি কি আপনারা প্রতি মাসে করেন? জি, প্রতি মাসে করা হয়। প্রতি মাসেই করা উচিত, কিন্তু যত যে কয়টা ব্যাংকের স্টেটমেন্ট থাকবে সেই কয়টাই করা উচিত। আর সবারই কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন এরকম প্রতি মাসে ক্রস চেক করতে হবে, করতেই হবে কিন্তু, এছাড়া কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন। কারণ প্রতি মাসে যদি মনিটরিং না করেন, দেখা গেল 3 মাস 6 মাস পরে একসাথে যে কোনো কিছু চেকের গন্ডগোল হলে তখন কিন্তু আপনার খুঁজে বের করতে অসুবিধা হবে। ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নয়েজ হচ্ছে একটু, হ্যাঁ কাইন্ডলি মিউট করে রাখেন। ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আবার ছক দেয়া এবং সূত্র দেয়া, একটু দেখবেন আপনারা।
আচ্ছা, আজকের টোটাল ক্লাসের উপরে কারো যদি কোনো আলোচনা থাকে বলেন। এই টোটাল ক্লাসের উপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে। কারো কি কোনো প্রশ্ন নাই? স্যার আজকের ক্লাসে কোনো প্রশ্ন নাই, খুব সুন্দর করে বুঝিয়েছেন। প্রশ্ন আসলে আমরা আমি আমার মতামতটা একটু দিতে চাচ্ছি, জি সেটা জি হলো জি, নিশ্চয়ই। আপনাদের কোর্সটা যেটা আমরা শিখছি আপনার মাধ্যমে অত্যন্ত ভালো এবং প্রফেশনাল যেই জিনিসগুলো সেগুলোই আপনি শেখাচ্ছেন। এখন আমি যেটা সমস্যা ফিল করছি, যেমন আমরা অ্যাকাউন্টস দেখি, অ্যাকাউন্টসে আছি হয়তো অনেকেই, আমরা এত কাজ কিন্তু করি না, বা অডিটের কাজগুলো আমরা কারো শরণাপন্ন হই বা সিএ ফার্মকে দিয়ে করাই। তো এই কাজগুলো যদি আমি করতে পারি হয়তো আমার সম্মানী অফিসে বাড়বে বা আমার প্রমোশনটা হবে। তো এই ব্যাপারগুলো আপনার মাধ্যমে কিছুটা ধারণা নিচ্ছি, কিন্তু আমার যেটা আমি সমস্যা মনে করছি সেটা হলো এই কিছু কিছু শব্দ এগুলোর সাথে আমরা মানে জানি না বা কিভাবে হয়, এটা আপনার কাছে হয়তো মনে হবে যে খুবই সহজ, কিন্তু আমাদের কাছে যেগুলো প্রতিনিয়ত যারা, যেমন আমি প্রতিনিয়ত যেমন এই জিনিসগুলো দেখি না, সেটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। যেমন ট্রেড ইনভেন্টরি বা যেটা এই ক্যালকুলেশনটা যেটা বের করলেন, এই ব্যাপারটা আমি সত্যি করে টোটাল বুঝিনি। এই ট্রেড ইনভেন্টরি যেটা বের করা হলো আহ, সেটা আমি একটু বুঝিনি আর কি, সত্যি কথা যেটা একটু সহজ ভাষায় যদি একটু বলা যেত স্যার, আমার মনে হয় যে সবারই বুঝতে সমস্যা হতো না আর কি, সহজ হতো আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মতামত দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি বরং ইনভেন্টরি নিয়ে একটু কথা বলি। ইনভেন্টরি হচ্ছে, ধরেন আপনার যদি প্রোডাকশন বেসড কোম্পানি হয়, তাই না? তেমন এই যে প্রাণ, ওরা কি করে, আটা প্যাকেজিং করে, প্যাকেট করে বাজারজাত করে, জি তাই না? আটা জি জি প্যাকেট করার আগে তাদের তো আটা বা গম ক্রয় করতে হয়। আচ্ছা, তারা গম ক্রয় করে, যদি এইভাবেই ধরি, র মেটেরিয়াল তারা গম ক্রয় করে, গম ক্রয় করলে তো সেটা প্রথমে কোথায় যাবে? সেটা স্টোরে যাবে না? করে আচ্ছা, দেবে, জি স্যার। স্টোরে যাবে। মানে এই গমটাই হচ্ছে আসলে মজুত পণ্য, ইনভেন্টরি বলা হয় ইংরেজিতে, বা এটাকে আমরা এক কথা স্টক বলতে পারি। জি স্টকের যে জি পণ্যটা, সেটা হচ্ছে মজুত পণ্য। আচ্ছা, এখন গম যে ক্রয় করে তারা তো তখন গমের বাজার থেকে, সারা দেশ থেকে গম আহরণ করে, তাই তো? জি আচ্ছা, স্যার। এখন সবার কাছ থেকে কি তারা এক দরে গম ক্রয় করতে পারবে? না না না, ঠিক একবারে পারবে না। সম্ভব না, তাই না? এক দরে গম গম ক্রয় করতে পারবে না। আচ্ছা, আবার তারা কি করে, মোড়কজাত করার জন্য বিভিন্ন ধরনের ওই যে প্যাকেজ ক্রয় করে, আরো বিভিন্ন ধরনের মালামাল ক্রয় করে, তাই তো? তার মানে একসাথে সেগুলি এক চালানের মাধ্যমে এত এত প্রোডাক্ট ক্রয় করা সম্ভব না, পর্যায়ক্রমে তারা ক্রয় করে। সেটার জন্য কি হয়, এক এক গমেরই বিভিন্ন ধরনের ভ্যালু আছে না? হয়তো জি জি কোনোটা 50 পয়সা বেশি, কোনোটা 50 পয়সা কম, কোনোটা 1 টাকা বেশি, এরকম তারতম্য হয়। তখন এই যে মজুত পণ্য, এই মজুত পণ্যের টোটাল কস্টিংটা তার বের করতে হবে না? রাইট স্যার, রাইট। মজুত পণ্যের টোটাল কস্টিংটা বের করতে হবে। আমি যাচ্ছি, আবার আমি শেয়ার দিচ্ছি। এই মজুত পণ্যের টোটাল কস্টিংটা তার বের করতে হবে। এখন এই স্টক থেকে মালটা সে কোথায় দিবে? প্রোডাকশন ডিপার্টমেন্টে দিবে না? প্রোডাকশন ডিপার্টমেন্টে দিবে। প্রোডাকশন ডিপার্টমেন্টে দিবে। প্রোডাকশন ডিপার্টমেন্টে যখন দিবে, তখন স্টক দিন শেষে সে যখন অ্যাকাউন্টস করবে, তার কত টাকার মূল্যের পণ্য তার গুদামে আছে সেটা সে কি করে জানবে? সে যখন 3 মাস পরে সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, আহ, তার তো ইনস্ট্যান্ট জানতে হবে, তখন তো আবার গুনবে না, তাই না? যখন, জি স্যার, জি। হ্যাঁ, তখন তো তার খাতা দেখে বলতে হবে না কত টাকা মূল্যের পণ্য আছে। তখন এই যে সিস্টেম বা এই যে ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ, বা অর্থাৎ দিন শেষে কতটুকু রয়ে গেল,
মজুদ কতটুকু, এই মজুদ মানে হচ্ছে কতটুকু স্টক রয়ে গেল, মানে অর্থাৎ জি স্যার। হ্যাঁ ইস্যু করার পরে, ইস্যু কোথায় করেছে, ইস্যু সে বাজারে করে না, সে ইন্টারনাল ডিপার্টমেন্টে ইস্যু করেছে, প্রোডাকশন ডিপার্টমেন্টে। তার কত টাকার মূল্য রয়ে গেল সেই ভ্যালুটা তো মানে বের করার জন্য আসলে হচ্ছে এই ইনভেন্টরি সিস্টেম। এটাকে আমরা ইনভেন্টরি বলি বা মজুদ পণ্য বলি বা স্টক অ্যানালাইসিস বলি, আপনি যেভাবেই বলেন। এবং সেটা বড় প্রতিষ্ঠানে এটা এভাবেই করে, এই ছকেই করতে হয়, আরো হয়তো দু একটা কলাম এখানে যোগ করতে পারে, ঠিক আছে, কিন্তু এভাবেই তাকে করতে হয়। যেমন কলাম যোগ করবো মানে কি, এখানে প্রোডাকশন ম্যানেজারের হয়তো সিগনেচার থাকবে, হ্যাঁ, যে মালটা নিল তার সিগনেচার থাকবে, হ্যাঁ। না, আমি কিছু বলতে পারি? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, আমি একটু বলি ইনভেন্টরি নিয়ে। আমরা সাধারণত অ্যাকাউন্টস এর যে হেড গুলো করি সেগুলো সব কিছু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন অ্যাকাউন্টিং এর হেড গুলো আমরা আইএস মেনটেন করে, আইএফআরএস মেনটেন করে, ঠিক আছে? তো ওই ইনভেন্টরি টাকে প্রপারলি জানতে হলে আমরা যদি আইএস ফলো করি তাহলে আমরা এটা জানতে পারবো। দাদা, আমার এখান থেকে কি স্ক্রিন শেয়ার করার কোনো অপশন আছে কি? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করার অপশন আছে, আমি আপনাকে একটু কাইন্ডলি। অথরাইজেশন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন আপনি শেয়ার করতে পারবেন, আমি স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো মনে হয় সবাই একটু আইএস এর সাথে পরিচিত, তাই না? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। হ্যাঁ শুনতে, আমি হ্যাঁ আমি আমি একটু না, আমি নাম পরিচিত না। আমি আচ্ছা, পরিচিত না। আপনি পরিচিত না। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। রাইট, রাইট, ইন্টারন্যাশনাল। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। জি হ্যাঁ, 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 দেখতে পাচ্ছেন। ওকে। আমরা সাধারণত অ্যাকাউন্টস কিন্তু আমাদের ইচ্ছে মতো করতে পারি না। হ্যাঁ, এটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে হয়। ওয়ার্ল্ড ওয়াইড এই স্ট্যান্ডার্ড গুলো মেইনটেইন করা হয়। আর আইএসটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা সাধারণত এই স্ট্যান্ডার্ডটি মেইনটেইন করি। বাংলাদেশে এটাকে অনেকে বিএস বলে। হ্যাঁ, আইএস থেকে যেটাকে অ্যাডপ্ট করে বাংলাদেশ, দ্যাট মিনস বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করে সেইখানে জি। ওটাকে আমরা বিএস বলে থাকি। হ্যাঁ, তো ওই ইনভেন্টরি সম্পর্কে আপনাদের ডিটেলস জানতে হলে এখানে দেখবেন আইএস 2 তে ইনভেন্টরি সম্পর্কে ডিটেলস বলা আছে। আমরা আসলে ইনভেন্টরি কিভাবে মেইনটেইন করব, কবে ইনভেন্টরি কাজ কি। হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি স্যার। তো আইএস 2 টা ইনভেন্টরি সম্পর্কে ডিটেলস বলে। এখন বাংলাদেশে যে আমরা আইএস 2 টা দেখি আর কি, বা বিএস এ দেখি, আপনার ইনভেন্টরি সম্পর্কে যেমন রাজন দাদা দেখাইলো লিফো, ফিফো, ওয়েটেড এভারেজ মেথড, জি। জি এখন আইএস কিন্তু অ্যাডপ্ট করে ফিফো এন্ড ওয়েটেড এভারেজ মেথড, লিফোটা সাধারণত করে না। ওকে। আর রাজন দাদা যেটা বললো যে আমরা এখানে যদি ওই শীটটা আমার কাছে নাই, আমি একটু আমার মতো করে দেখাই। ওকে, জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ওকে। আমি দেখাবো হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি আইটেমটা সাধারণত আমরা যখন অ্যাকাউন্ট দেখি আমরা কিন্তু পিএল, প্রফিট এন্ড লস একটু আমি অ্যাকাউন্ট just এইভাবে বলি, দেখি। আমি এই ফরম্যাটটা আমার যখন Right. আমি কোম্পানি যখন অডিটটা করি, Right. এখন যে ফরম্যাটটা দিলেন আমি এই ফরম্যাটটা আমি একটু পরিচিত। এই ফরম্যাটের right. ব্যাপারে আমি হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, ফরম্যাট নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। এখানে ওইটার ডিটেইলসটা আমি আলোচনা করব আপনাদের সাথে। ও ওইটা আচ্ছা, আপনাদের আচ্ছা। পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে। ও দাদা আচ্ছা, পঞ্চম ষষ্ঠ জি, তো? জি। হুম। জি ওই ক্লাসে আমি এটা ইন ডিটেইলস এ বলবো। আমি এই ফরম্যাটটা আমিও বুঝতে পারছিলাম। রাজন দাদা তো বেসিকটা শুরু করেছে। ওই আচ্ছা, বেসিক আচ্ছা, থেকেই আসলে কথা বলা। আর এই ফরম্যাটটা নিয়ে কথা বলা হবে, যার কজ হচ্ছে আমরা প্রফেশনাল লোকজন একটু প্রফেশনাল ফেজটাকেই পছন্দ করবে। হ্যাঁ, আর এই ফেজটা হচ্ছে প্রফেশনাল ফেজ। আপনারা সাধারণত যখন সিএ ফার্ম এসে অডিট করে রিপোর্ট দিয়ে যায়, অথবা আপনারা যারা অ্যাকাউন্টস মেইনটেইন করেন তারা কিন্তু এইভাবে অ্যাকাউন্টসটা মেইনটেইন করেন। বাট এই অ্যাকাউন্টসটা দাঁড়ায় থাকে কিন্তু ওই বেসিক যেটা রাজন দাদা বলছে এখন ওই বেসিকটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, রাজন দাদা একদম বেস ফর্ম থেকে বলছে, এর জন্য রাজু হয়তো স্যারের কথা ঠিক আছে, বেসিকটা আমরা আসলে কি সত্যি কথা বলি, আমরা সবাই বেসিকটা না জেনে একদম সরাসরি কাজ করা মানে একটু এড়িয়ে যাই, এটা আমাদের দুর্বলতা। যেমন আমি হয়তো এটা আমি করছি কিন্তু বেসিকটা আমি হয়তো স্কিপ করে গেছি বা এড়িয়ে গেছি, এই কারণে হয়তো আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। রাইট। এটার সাথে রিলে করে আমি বুঝতে পারছিলাম যে আপনাদের প্রবলেমটা মেবি এই জায়গায় হচ্ছে। আমি একটু গেস করছিলাম। তো এটার সাথে রিলে করেই আমি একটু কথা বলি আরকি। হ্যাঁ? জি স্যার, জি, জি। ওকে। আমরা কিন্তু পিএল এ এইভাবে দেখি, তাই না? আমরা পিএল এ দেখি যে রেভিনিউ লেস কস্ট অফ গুডস সোল্ড, ইজ ইট? এটার পরে আমাদের বের হয় হচ্ছে গ্রস প্রফিট। এখন এই কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে আসলো? ওকে। আমার এখানে লিংক দেওয়া আছে, দেখেন নোট নাম্বার 15 তে কস্ট অফ গুডস সোল্ড সম্বন্ধে বলা আছে। আমি কিন্তু কস্ট অফ গুডস সোল্ডে চলে আসছি। এই যে আমার কস্ট অফ গুডস সোল্ড। ওকে। এখানে দেখাচ্ছে সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। এন্ড কস্ট অফ গুডস সোল্ড এ রাজন যেটা দেখাইলো আরকি, জি স্যার। সেটা হচ্ছে এই যে দেখেন রাজন দাদা দেখাইছে এইখান থেকে। দেখেন ডিরেক্ট র ম্যাটেরিয়াল কনজিউমড,
এটা আমরা একটা হেড দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড এর। দেখেন ডিরেক্ট র মেটেরিয়াল কনজিউম, এটা আবার 15.1 নাম্বার নোটে এটার ডিটেলসটা বলা আছে। এই যে ওপেনিং ব্যালেন্স, যেটাকে আমরা ওপেনিং ইনভেন্টরি বলি। ওকে, ওপেনিং ব্যালেন্স তো আমার গত বছরের ক্লোজিংটা এই বছর ওপেনিং হয়ে আসছে। দেন আমরা করছি পারচেজ ডিউরিং দ্য ইয়ার। এখন রাজন দাদা যে কথাটা ছিল যে পারচেজ ডিউরিং দ্য ইয়ার, এই ভ্যালুটা কোত্থেকে আসলো? ওকে, এই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটার যে আমরা মূল্যটা নির্ধারণ করেছি, আমরা আমাদের আইএসএ ইনভেন্টরি IS2 তে ইনভেন্টরি অনুযায়ী আমরা কিন্তু কয়েকটা মেথড ফলো করি। সেটার মাঝখানে যেটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ফলো করা হয় সেটা হচ্ছে FIFO অ্যান্ড ওয়েটেড এভারেজ মেথড। ওকে, তো রাজন দাদা প্রথম যে মেথডটা দেখিয়েছিল সেটা হলো FIFO মেথড। FIFOটা কি বলছে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেমন রাজন দাদা বললো আমরা এক এক সময় এক জায়গা থেকে বা এক এক সময় আমরা কি করি, র মেটেরিয়াল পারচেজ করি, তাই না? র মেটেরিয়াল যখন পারচেজ করি, সে মনে করেন যে আমি জানুয়ারি মাসে র মেটেরিয়াল পারচেজ করলাম, যে এখানে আমার র মেটেরিয়াল, আমি জাস্ট একটা গমের এক্সাম্পল দিই, আমি গম পারচেজ করি। হ্যাঁ, আমি 1 কেজি গম জানুয়ারি মাসে 2 টাকা করে পারচেজ করেছি, 2 টাকা কেজি দরে। তাহলে আমি প্রথমে লিখলাম জানুয়ারি মাসে আমি পারচেজ কত করলাম, 2 টাকা কেজি। 2 টাকা কেজি। ওকে, 2 টাকা কেজি। এখন ফেব্রুয়ারিতে আমি করলাম কত, মনে করেন 3 টাকা কেজিতে। 3 টাকা কেজিতে, তাহলে আমি টোটাল কত কেজি পারচেজ করলাম? আমি কিন্তু টোটাল 2 কেজি পারচেজ করেছি, তাই না? হ্যাঁ, আমি টোটাল 2 কেজি পারচেজ করেছি। তো 2 কেজি পারচেজের প্রথমটার 1 কেজির দাম ছিল 1 টাকা, দ্বিতীয় 2 কেজির দাম ছিল কত? দ্বিতীয় 1 কেজির দাম ছিল, হ্যাঁ আমি একটু লিখে রাখি তাহলে ভালো। প্রথমে আমি 1 কেজি পারচেজ করেছি। ওকে, 1 কেজি যার প্রতি ইউনিটের মূল্য 2 টাকা, তাহলে আমার টোটাল ভ্যালু আসছে 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, দ্বিতীয় মাসে আমি পারচেজ করেছি, এইখানেও 1 কেজি আমি পারচেজ করেছি। ওকে, 1 কেজি যার প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 3 টাকা। 3 টাকা। 3 টাকা, তাহলে এখানে আসবে 3 টাকা। তাহলে আমি টোটাল পারচেজ করলাম কত? টোটাল আমি পারচেজ করেছি 5 টাকা। পারচেজ করলাম 2 কেজি। পারচেজ করেছি 5 টাকা, 2 কেজি। হ্যাঁ, এখন এই যে পারচেজ ডিউরিং দ্য ইয়ার আসছে না, জি স্যার। এই পারচেজ ডিউরিং দ্য ইয়ারে আমি এই 5 টাকায় দেখাবো। ও ওকে, আর এইখানে দেখেন ক্লোজিং ইনভেন্টরি লেস দেওয়া আছে। ওকে, ওকে। ক্লোজিং ইনভেন্টরি লেস দেওয়া আছে। এখন লেস কোনটা হচ্ছে? রাজন দাদা কিন্তু ওইখানে ডিটেইলস বলছে যে আমি পারচেজ করার পর কিন্তু আবার ইস্যু করব। ইজ ইট? ওকে। যে পরিমাণ প্রোডাক্ট আমি ইস্যু করছি জি, সেটাই আমি কি করব, কনজিউম ব্যবহার করছি, ওটাকে আমি লেস করে দিব। লেস করে দিলে আমার কি আসবে? ক্লোজিং ইনভেন্টরি কিন্তু চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? আরেকবার প্লিজ, আরেকবার স্যার, আরেকবার। বললাম যে আমার প্রথম কি হচ্ছে, প্রথমে যদি আমার ওপেনিং র মেটেরিয়াল থাকে, এই যে আমার ওপেনিং র মেটেরিয়াল চলে আসবে এখানে। ওকে, জি স্যার। আগের বছরেরটা। দেন আমি যদি এই বছর কিছু পারচেজ করি, আমি এই বছরে পারচেজ করে আমার সাথে পারচেজটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে আমার কি হইলো, এই দুটো র মেটেরিয়াল আমার ওপেনিং ছিল এবং পারচেজ অ্যাড করছি। এখন আমার এই পরিমাণ র মেটেরিয়াল আছে যেটা আমি ইউজ করতে পারবো। রাইট, রাইট স্যার। ঠিক আছে, ইউজ করতে পারবো। এখন রাজন দাদা যে ছকটা দেখিয়েছিল আপনাদের FIFO মেথডে, সেই জি। FIFO মেথডে আমরা কিন্তু ইস্যু দেখিয়েছি। রাইট। হ্যাঁ, ইস্যু দেখিয়েছি। অথবা আমি এটাকে যদি একদম সহজভাবে বলি, আমরা যেই পরিমাণ র মেটেরিয়াল বিক্রয়ের জন্য প্রস্তুত করে বিক্রয় করে দিয়েছি, বিক্রয় জি, স্যার। করলে কিন্তু ওই র মেটেরিয়ালের সাথে আমার মুনাফাটা অ্যাড হয়ে আমার সেলস ভ্যালু চলে আসে। রাইট স্যার। কিন্তু এখানে তো আমার সেলস ভ্যালুর কোনো কাজ নাই। আমাকে দেখতে হবে যে কি পরিমাণ র মেটেরিয়াল আমি ইউজ করেছি বিক্রয়ের জন্য। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি তো স্যার। ওইটাকে পরিমাণ যদি আমি দেখে দিন। হ্যাঁ, ওইটাকে যদি আমি ইয়ে করে দেই, লেস করে দেই, তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি চলে আসে। রাইট স্যার, রাইট স্যার। হ্যাঁ, ওটাকে আমি লেস করে দিলে ক্লোজিং ইনভেন্টরি চলে আসে। কিন্তু এই ফরম্যাটে একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। এই ফরম্যাটে দেখবো যে আমি কি পরিমাণ প্রোডাক্টটা ব্যবহার করছি। ওকে, আমার এখানে পারচেজ, আমার ওপেনিং আছে, Okay. এর সাথে আমি পারচেজ অ্যাড করেছি। আমার র মেটেরিয়াল এটা আছে ব্যবহার উপযোগী র অ্যাড মেটেরিয়াল। করেছি। ওকে, হ্যাঁ, ওপেনিং এর সাথে যখন Right, পারচেজ অ্যাড করব তখন আমার ব্যবহার উপযোগী র মেটেরিয়াল এখানে থেকে যাবে। এরপর গিয়ে যে র মেটেরিয়ালটা আমার কাছে থেকে যাবে, ঠিক আছে, জি। তখন এর মাঝখানে থেকে কিছুটা র মেটেরিয়াল আমি বিক্রি করব। বিক্রয়ের জন্য আমার র Right, মেটেরিয়াল sir. লাগবে না? হ্যাঁ, ওইটা থেকে যখন আমি ক্লোজিং র মেটেরিয়ালটা লেস করে দিব তখন কিন্তু আমার আসবে র মেটেরিয়াল কনজিউম। দ্যাট মিনস হচ্ছে এই টাকার র মেটেরিয়াল আমি বিক্রয়ের জন্য নিয়ে গেছি। বিক্রয়ের জন্য এই কটা র মেটেরিয়াল দিয়ে আমি কি করতে একটা প্রোডাক্ট তৈরি করেছি। সেই প্রোডাক্টের সাথে আমি প্রফিট অ্যাড করেছি, অ্যাড করে আমি সেলস করেছি। ওকে, ওকে স্যার। আপনি কি খুব ক্লিয়ার বুঝতে ধন্যবাদ পেরেছেন? স্যার। আমি একদম ক্লিয়ার স্যার, একদম এর চেয়ে সহজ আর কোনো কথা হতে পারে না। না, আপনাদের সাথে আমার এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে। আমি আপনাদেরকে এই শীটটাই করাবো। আমি শীট রেডি করছি। আসলে আমি একটু ব্যস্ততার কারণে
ইয়ে করতে পারছেন, কিন্তু আমি তো আপনাদের সাথে ক্লাস করছি প্রতিদিন। ওকে, জি স্যার, জি স্যার, আমি প্রতিদিন আপনার সাথে ক্লাস করছি। দেখেন আপনার কিন্তু সার্ফেসটা একটু দেখায় দিই আমি, আপনারা মেবি এইটার সাথে পরিচিত। স্যার, রাইট রাইট। এই যে ব্যালেন্স শিট, পিএল, ইকুইটি, ক্যাশ ফ্লো, এই যে দাদা যে শিডিউলের কথা বললো, অ্যাসেট শিডিউল, এই যে অ্যাসেট শিডিউল, ওকে, তারপরে নোটস যেগুলোর সাথে আপনারা পরিচিত, এই যে নোটস, হ্যাঁ। ওকে। জি স্যার। তারপরে এক কথায় আপনাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম মেবি অডিট রিপোর্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো ওইটায় আমরা এটা ডিটেলস আলোচনা করব, তখন আপনাদের সাথে আরো ইন ডিটেলস কথা হবে। দাদা আপনাদের বেসিকটা ইয়ে করে দিচ্ছে। ওকে, আর কারো কোনো থ্যাংক কোশ্চেন ইউ আছে স্যার। কি ইনভেন্টরি? কেউ বিরক্ত হয়ে না যারা আমাদের সাথে আছেন, আমি হয়তো প্রশ্ন করলে আমার খুব ভালো লেগেছে স্যার, খুব সুন্দরভাবে রাজন স্যারও বুঝিয়েছেন একদম বেসিকটা, আপনিও বোঝালেন, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ইনভেন্টরি নিয়ে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা, নাই মেবি। দাদা, রাজন দাদা, দাদা শুনতে পাচ্ছেন কি? ওই খেলনা না, আমি Hello. তোমাকে কালকে কিনে দিব, ঠিক আছে? হ্যালো, আচ্ছা দাদা মেবি শুনতে পাচ্ছেন না, তারপর আমি না, কালকে, আজকে অনেক, তুমি আগে আমি কি- সন্ধ্যার সময় বললে না কেন? আজকে অনেক রাত হয়ে গেছে। হ্যালো, আজকে তো করা যাবে না বাবা, আজকে তো বন্ধ করে ফেলছে। আমি কি রাজন দাদা। হ্যাঁ, আমি ফোন দিয়ে দেখি বন্ধ করছি কিনা। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি আসতেছি, যদি খোলা থাকে তাহলে নিয়ে যাবে, আর না হলে কালকে কিনবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, দাদা বলেন দাদা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক এখন আছে। কি একটু- তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখতে যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, এখন রেখে দাও, হ্যাঁ বাবা। আচ্ছা, আল্লাহ। আমাদের কি আরো কোনো প্রশ্ন আছে আপনাদের? ইনভেন্টরি বা কস্ট অফ গুডস সোল্ড সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এক কাজ করব, কস্ট অফ গুডস সোল্ডের উপরে কালকে শুরুতে আমি আর একটু ডিটেইল আলোচনা করে দিব। ওকে স্যার, খুব ভালো হবে। জি স্যার। হ্যাঁ, জি। শুরুতে আর একটু আলোচনা করে দিব, তারপরে কালকে আরো বড় কিছু নর্মস টার্মস এর উপরে আমরা আলোচনা করব, এর পাশাপাশি কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, সেটাও একটু শুরু করে দিব। তা আপনারা একটু দেখেন। আর ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা একটু ত্রুটি ছিল, সেটা আমরা কাজ করছি, হ্যাঁ, কারেকশনের কাজ চলমান, ঠিক আছে? আর যেগুলি এগুলি তো ঠিক আছে মনে হয়, যেগুলি পাঠিয়েছি জার্নাল এটা সেটা, তাই না? এগুলিতে তো জি আর স্যার, সমস্যা ঠিক নাই। আছে। জি জি, না, ঠিক আছে। তাহলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ স্যার। জি জি, সবাইকে ধন্যবাদ।